ননদ আসার উপলক্ষে শাশুড়ি মা হাঁড়িতে 10 কেজি গরুর মাংস বসালেন। আমি নির্বাক দৃষ্টিতে দেখলাম শুধু। উঠোনে চুলো করে হাঁড়ি চুলোর মুখে বসাতে বললাম, মা, কেজি 2 রাখলে ভালো হতো না? পরে কোনো দিন না হয় খাওয়া যেত। শাশুড়ি মা নাক ছিটকে বললেন, এমন ফকিন্নি স্বভাব আমার নেই। ছেলে মেয়েদের বাঁচিয়ে খাওয়ানোর অভ্যাস আমার নেই। তা 10 কেজি একবারে রেঁধেছি বলে তোমার এত সমস্যা কিসের? মাংস তুমি কিনেছ? আমি কোনো জবাব দিলাম না। আগের মতোই ঘরের দরজা ধরে দাঁড়ালাম। মাংস আমি কিনিনি ঠিকই, কিন্তু টাকা আমার স্বামীর, এনেছেও সে। সব রান্না বাড়া শাশুড়ি মাই করলো, আমায় ধারে কাছেও যেতে দিল না। তাদের ধারণা মতে আমি রান্নার সময় সরিয়ে রাখি। অবশ্য সরিয়েও রেখেছিলাম একবার। পরদিন সেই খাবার আবার সবাইকেই খাইয়েছিলাম। কি আর করব, এই দ্রব্যমূল্যের বাজারে ঘন ঘন বাজার সদাই আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের সম্ভব নয়। পুরো মাসের খরচের 1/3 টাকা প্রায় আজকেই খরচ করেছেন শাশুড়ি মা। সামান্য একটা কোম্পানিতে স্বল্প বেতনের চাকরি করেন আমার স্বামী। ইনকামের আর কোনো সোর্স নেই। শ্বশুর অবসরপ্রাপ্ত, ভাববেন না সরকারি চাকরি থেকে। আগে তিনিও ছোটোখাটো কোম্পানির জব করত। ছেলে বড় হওয়ার পর কাজ ছেড়ে দিয়েছেন। আজ এতগুলো বছর হয়ে গেল, তবুও এ সংসারে নিজের স্বাধীনতা বা বিশ্বাস বলে কিছু পেলাম না। তবুও আফসোস নেই। দুপুর গড়াতে হাজির হলেন আমার ননদেরা। মোট 3 জন তারা, সঙ্গে সন্তানাদি ও শ্বশুরবাড়ির লোক। সাধারণত কোনো উৎসব আয়োজনে দাওয়াত দেওয়া হয় এসব রিলেটিভদের, কিন্তু এই বাড়িতে দেখি মাস যেতে না যেতে ননদরা সহ পুরো ফ্যামিলি এনে খাওয়ায়। এতে নাকি মেয়ের সম্মান থাকবে শ্বশুর বাড়িতে, ভালোবাসবে সবাই। অথচ আমার পরিবারে 3 জন মাত্র লোক। শাশুড়ি মাকে কখনো দেখলাম না নিজের ইচ্ছায় কথা বলেছে। দাওয়াত তো দূরেই থাক, এ নিয়ে আমার স্বামীরও কোনো মাথা ব্যথা নেই। শ্বশুরবাড়ির লোক হলো পর, কিন্তু তাদের মেয়ের সঙ্গে দেওয়া ফার্নিচার, গহনা আপন। বিয়ের একটি আংটি ব্যতীত সব গহনায় বন্ধক রেখেছে। কোনোটা তো মেয়াদ শেষ হয়ে স্বর্ণকারেরই হয়ে গেছে। গলার চেন বিক্রি করে মেজ ননদের সদ্য জন্ম নেওয়া সন্তানকে কানের দুল গড়িয়ে দিয়েছে। গলার হার, হাতের বালা বন্ধক রেখে বড় ননদের বিয়ে পাট দিয়েছে। পায়ের নূপুর জোড়া পর্যন্ত বিক্রি করে বাজার করে খাইয়েছে। আপাতত সহায় সম্বল বলতে শুধু নিজের পেটে সন্তানটাই আছে। একে একে সবাই খাবার টেবিলে বসলো, কেউ বা সোফায়। আজ দেখলাম আমারই মতো শাশুড়ি মা হাঁড়ি থেকে বাটিতে করে মাংস সরাচ্ছেন। মনে মনে ভাবলাম, হয়তো পরদিন খাওয়ার জন্য। মধ্যবিত্ত পরিবার কি না, পরের দিনে চিন্তাও করতে হয়। মানুষকে দেখি বাটি ভর্তি করে তরকারি দেয়, আমার শাশুড়ি দিলেন স্টিলের ডিশ ভর্তি। আরও নানান পদ তো আছে। সবাই খাওয়া শুরু করলো। আমি বসে ফোন দেখছিলাম। আজ আমার কাজ করা বারণ। ডাল, ভাজি, পুরি, ডিম বাদে সবাই শুধু মাংস দিয়ে খাচ্ছে। কেউ বা ভাত পোলাওর সঙ্গে, কেউ বা এমনি হাতে হাতে। খাচ্ছে খাক, পেট ভরে খাবে, এটাই স্বাভাবিক। এদিকে খিদেতে পেট আমার যন্ত্রণা করছে। সকাল থেকে না খেয়ে, রান্না করতে না দিলেও জোগাড় সব আমায় দিয়েই করিয়েছেন। বলতে গেলে শাশুড়ি মা শুধু খুন্তি নেড়েছেন, তাছাড়া বাটা কাটা ধোয়া মাজা সব আমার। সবার খাওয়া শেষ হতেই টেবিলের কাছে গেলাম। মাংসের ঝোল আর 10-12 টুকরো মাংস ব্যতীত কিচ্ছু নেই। তবে হাঁড়ি ভর্তি ডাল আর ভাজিগুলো রয়ে গেছে ঠিকই। রিজিকে যা আছে তাই আলহামদুলিল্লাহ। প্লেটে ভাত বাড়তি শাশুড়ি মা বললেন, এসে খাওয়া শুরু করে দিচ্ছ? থালা বাসনগুলো ধুয়ে খেতে বসলে কি এমন হবে? আমিও তো খাইনি এখনো। এগুলো আগে ধুয়ে নিয়ে এসো, তারপর একসঙ্গে খাই। আমি তপ্ত শ্বাস ফেলে এটো প্লেট গোছাতে লাগলাম। 5 মাসের গর্ভবতী আমি। না খেয়ে থাকলে ভীষণ কষ্ট হয়। যেদিনই এ বাড়িতে অতিথি আসে, সেদিনই খাওয়া আমার চাঙ্গে উঠে যায়। মা কিন্তু পারতেন আমার খাওয়া শেষে সব প্লেট ধুতে বলতে। আমার খেতে না জানি কতই সময় লাগতো। ক্ষুধা পেটে তাড়াতাড়ি খাওয়া হতো। সব ধুচ্ছিলাম কিচেনে। চোখে রীতিমতো অন্ধকার দেখছি। কষ্ট করে তাও করলাম। একা হাতে এ অবস্থায় এত প্লেট ধোয়া কম কথা না। সব শেষে গুছিয়ে রেখে টেবিলে আসতেই দেখলাম খাওয়া শেষে হাত ধুচ্ছেন শাশুড়ি মা। আমার কেন যেন প্রচণ্ড কষ্ট অনুভব হলো।
তিনি পানি পান করে বললেন, আমার খিদে পেয়েছিল তাই খেয়ে নিয়েছি, তুমিও খেও নাও। টেবিলে ডাল রাখা আছে, মাংস আর অন্যান্য খাবার রেখে দিয়েছি, পরে লাগবে। খাবার খেয়ে টেবিল পরিষ্কার করো। আমি ধপ করে টেবিলে বসলাম। সত্যি হাঁড়ি ভর্তি ডাল ছাড়া পুরো টেবিল ফাঁকা। শাশুড়ি মার প্লেটের দিকে তাকালাম একবার। মাংসের অবশিষ্ট হাড় চর্বি পড়ে আছে প্লেটে। চোখে জল জমলো আমার। মনকে বোঝালাম, এ কেমন নির্লজ্জতা শুরু করেছি আমি সামান্য মাংস ভাত নিয়ে। আমার বাবা তো কম খাওয়ায়নি আমায়, বাড়ির বউদের সবই মেনে চলতে হয়। ডাল ভাত তো কি হয়েছে, খাবার নিয়ে মন খারাপ করতে নেই। কিন্তু মন তো মানে না। এত কিছু রান্না হলো অথচ আমার পাতে ডাল বাদে কিছুই এলো না। ভাতে ডালে মিশিয়ে খেয়ে নিলাম। সব পরিষ্কার করে মাত্রই শুয়েছি ঘরে, এমন সময় স্বামী এলো। মুখে বেশ হাসি তার। মধ্যবিত্ত পরিবারে ভালো মন্দ রান্না হলে সবার কাছে আকাশ ছোঁয়া। তার মধ্যে মাংস হলো তার সবচেয়ে পছন্দের। ভাবলাম আমি না হয় নাই পেলাম, উনি তো খাক। সারা দিন এই সংসারের জন্য কত পরিশ্রম করে মানুষটা, আজ তৃপ্তি নিয়ে পেট ভরে খাক মানুষটা। আমি খুশি মনেই ডাইনিংয়ে গেলাম। প্লেটে ভাত বেড়ে মাকে উদ্দেশ্য করে বললাম, আপনার ছেলে এসেছে মা, খাবার চাচ্ছে, মাংস কোথায়? সঙ্গে সঙ্গে ছোট ননদ বলল, সব মাংস আবার খাইয়ে দিও না কিন্তু মা, আমরা কিছু কিছু করে নিয়ে যাব রাতে খাবার জন্য। বড় ননদ বলল, মাংসটা খুব টেস্টি হয়েছে, সন্ধ্যায় মাংস রুটি দিয়ে নাস্তা করে বাড়ি যাব কিন্তু। শাশুড়ি মা মুখে পান গুজে বললেন, তোদের জন্য আলাদা করে রাখা আছে মা, বাড়ি নিয়ে যাবে। আর দুপুরের খাবার থেকে যেটুকু বেঁচেছে আমি তুলে রেখেছি, সেগুলো দিয়ে সঙ্গে রুটি বানিয়ে খেয়ে যাস। বৌমা, তুমি বরং আরিফকে ডাল আর এক পিস ডিম দিয়ে খেতে দাও, মাংসগুলো থাক, আমার মেয়ে জামাই নাতিরা খাবে। 10 কেজি মাংস আনলাম অথচ আমার পাতের মাংস কইরি মা? শুধু ডাল ডিম কেন? তুমি তো জানোই মাংস আমার কত প্রিয়। আমি অশ্রুসিক্ত নয়নে তাকালাম আরিফের দিকে। মিনমিনে গলায় বললাম, শেষ হয়ে গেছে, আর বাকি যা আছে আপাদের নিয়ে যাওয়ার জন্য রাখা হয়েছে। আরিফকে এবার মাথা নত করে বসে থাকতে দেখলাম। মুখটা দেখে প্রচণ্ড মায়া হলো আমার। আরিফ উঠে দাঁড়িয়ে বলল, আজ পেট ভরে খাবো দেখে তাড়াতাড়ি বাড়ি ফিরলাম। ধ্যাত, আর খাবই না আমি। খাবারের থালাটি এক প্রকার টেবিলে ছুঁড়ে রেখেই চলে গেল সে। আমি বারবার ডেকেও কোনো সাড়া পেলাম না। নিজের প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ না করলেও এটা নিয়ে আমি অবশ্যই কথা বলবো। আসলে কি, নিজের খাবার নিয়ে ঝগড়া করাটা ভীষণই মন্দ দেখায়, তাই করি না। আমার পরিবারও আমায় এমন শিক্ষা দেয়নি। আরিফের প্লেট নিয়ে ডাইনিংয়ে গেলাম। দেখলাম শাশুড়ি মা ও ননদেরা বসে গল্প করছে। তাদের শ্বশুরবাড়ির মানুষেরা খেয়ে বিদায় নিয়েছে, ননদেরা যাবে সন্ধ্যায়। আমি খাবারের টেবিলে থালা রেখে বললাম, মাংসের বাটিগুলো ডিপে নাকি নর্মালে রেখেছেন মা? বের করে গরম করব, এসব দিয়ে আপনার ছেলে খাবে না। মূলত এটা জানানোর কারণ হলো আমি যে মাংস নিচ্ছি তা বোঝানো। না বলে নিলে চোরের অপবাদ দেবে, এর আগেও দিয়েছিল। ব্যাপারটা আমার মা বাবা পর্যন্ত পৌঁছে দিয়ে তাদেরও হেনস্থা করেছিল। মা মুখ কুঁচকে বললেন, তোমার কি কথা কানে যায় না রিমা? মাংস রেখেছি মাত্র কেজি 3 বাটিতে, আমার 3 মেয়ের জন্য। এই তো সামান্য, এখান থেকে আবার তুমি নিলে ওরা খাবে কি? আমি চটপট বললাম, টাকা আপনার ছেলের, মাংস এনেছে সে নিজে, আর তার ভাগ্যে 2 টুকরো পড়বে না, এটা কোনো কথা? শুরু হলো শাশুড়ি মার বিলাপ। কেঁদে কেটে বললেন, ছেলেকে কি খাইয়ে জন্ম দেইনি আমি? সামান্য মাংস নিয়ে আমার মেয়েদের সঙ্গে হিংসা করে। আমার এই ঘর বাড়ি সব তো ছেলেই পাবে, মেয়েরা কি পাবে? পরের বাড়ি গিয়েছে মেয়ে 3টে, খুব বেশি কি আসে? তাও সপ্তাহে 2 দিন করে তো আসেই মা। বড় ননদ জ্বলে উঠে বলল, হ্যাঁ আমরা আসি, খাই, সেটাই তোমার সহ্য হয় না। আসলে মাংস আরিফ নয়, খাবে হলে তুমি। নিজের নাম বলতে না পেরে আরিফের ওপর চাপাচ্ছ।
আমার মা বাবা আমায় যথেষ্ট খাইয়েছেন। খাবার নিয়ে ছোট লোকই আমার স্বভাব নয়। ননদ আরও কিছু বলতে নেবে, তার আগেই শাশুড়ি তাকে থামিয়ে দিয়ে বলল, মেয়েরা আসে তোমার উপকারী, তোমায় সাহায্য করতে। আমি জবাব দিলাম, ঠিক কী সাহায্য করে আপনার মেয়েরা? ওরা আসলেও রান্না করি আমি, কাপড় কাচা, বাসন মাজা, ঝাড়পোছ থেকে শুরু করে সবই আমি করি। দেখুন মা, আপনার মেয়েরা আসুক, খাক, তাতে আমার কোনো অসুবিধা নেই। এই যে আপনি মাস দুয়েক পরপরই তাদের শ্বশুরবাড়ির 10-15 জন দাওয়াত দেন, পুরো মাসের খরচের 3 ভাগ একদিনেই খরচ করেন। পরে মাস কাবার দিতে অন্যের দিকে ধার কিংবা বন্ধক বিক্রি করতে হয়। এসব করতে করতে ঋণের বোঝা বেড়ে গেছে লাখখানিক। চিন্তায় আপনার ছেলের ঘুম নেই রাতে। এখনো একই কাজ করে যাচ্ছেন আপনারা। মানুষ খাওয়াই স্বাভাবিক, কিন্তু এতটা উজাড় করে দেয় না। আত্মীয় স্বজন আসবে আসুক, সবার শ্বশুর বাড়ি থেকে একদিনই ডেকে এনে খাওয়ানোটা খুব বেশি হয়ে যায় না? মাস 6 পরপর হলে তাও মানায়। আপনি দেখি 2 মাস না যেতেই সবাইকে দাওয়াত দিয়ে এনে খাওয়ান। রিজিকের ব্যাপারে কথা বলতে নেই, কিন্তু এভাবে আপনার সংসার ধ্বংস হচ্ছে। আমার সন্তান পেটে, সে জন্য কিছু সেভিংস তো করতে হবে, কিন্তু এভাবে চলতে থাকলে সম্ভব কি করে? এইভাবে কি সংসার চলে? আমার কথা শেষ হতে ছোট ননদ নেকা কান্না কেঁদে বললেন, 2 দিন হলো আমার বিয়ে হয়নি, তুমি আমায় খাওয়ার খোটা দিচ্ছ? খেয়েছি আমার ভাইয়ের টাকায়, তোমার টাকা বা তোমার বাপের টাকা তো না। থাকলাম না এ বাড়িতে, খেলাম না এ বাড়িতে, চলে যাব আমি। এবারের খাবার খাওয়ার থেকে বিষ খাওয়া অনেক ভালো। তোমার মতো ভাবি কারো না জুটুক। তোমায় আমি অভিশাপ দিচ্ছি, জীবনে তোমার ভালো হবে না। আমার খাওয়ার খোটা দিলে না তুমি যেন খাবারের অভাবই মরো। মা, আমাদের জন্য রাখা মাংসের বাটিগুলো দিয়ে দাও, না হলে রাক্ষসগুলো সব খেয়ে নেবে। দেখছো না খাবার জন্যই কেমন ঝগড়া করছে? এদের কি পেট ভরেই খাও মা। এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না। না খেলে না থাকলে কি এমন হবে? নিজেদের ব্যাগ নিয়ে তারা বেরিয়ে যেতে নিল। বড় ননদ পেছন ঘুরে বলল, আমার মায়ের সংসার তুমি ধ্বংস করছো। তুমি আসার পর থেকে এই সংসারে এত অবনতি। তুমি আসার আগেই সব ঠিক ছিল। আমি মনে মনে ভাবলাম, তখন তো ঠিক থাকবেই। তখন ইনকামের মানুষ ছিল 2 জন। আমার বিয়ের পর শ্বশুর চাকরি ছেড়েছেন, সব দায়িত্ব এসে পড়েছেন আরিফের ওপর। তারা চলে যেতেই শাশুড়ি মা তেড়ে এসে বললেন, দিলে তো মেয়েটাকে কাঁদিয়ে। তোমার জন্য আমার মেয়েরা শান্তিতে এ বাড়িতে খেতে বসতেও পারবে না। কোন কুক্ষণে যে তুমি জুটেছিলে এ বাড়িতে? আমি উপহাস সূচক হেসে বললাম, আমি জুটেছিলাম বলেই হয়তো সবাই ভালোভাবে বাঁচতে পারছেন। অন্য কেউ হলে সংসার এতদিনে ত্যাগ দিত। খুব বেশি সংসার করছো না? তাহলে বাকি মাসটা এবার তুমি চালাবে। এ তো আমার জানা কথা। মাস খরচের অর্ধেকের বেশি টাকা ফুরিয়ে আপনি আমায় দেবেন সংসার চালাতে, যাতে আমি হিমশিম খেয়ে যাই। আপনার ছেলের কাছে পুনরায় টাকা চাই, আর আমাদের মাঝে অশান্তি হোক। মুখে মুখে চোপা করবে না। তোমার বাজে কথা শুনতে আমি বসিনি। তিনি চলে গেলেন। আমি চেয়ারে মাথা নত করে বসলাম। হয়তো ননদদের কথার প্রতিবাদ চাইলেই করতে পারতাম, কিন্তু করিনি। কেন জানেন? কথায় কথা বাড়ে। কোনো জীবনের কথা টেনে এনে ঝগড়া বাড়াবে, তারপর পেরে না উঠলে গ্রামবাসীর কাছে লাগাবে, কটু কথা বলবে, আমার নামে লোক নিন্দা হবে। বউ মানুষ আমি, আমার কথা এলাকার মানুষ খুব বেশি বিশ্বাস করবে না। একটা বললে তারা 3টে বলবে, সঙ্গে অভিশাপ তো আছে। এদের মুখের অভিশাপ ছাড়া আজ পর্যন্ত কিচ্ছু পাইনি। মাস 3 আগে আমার পেটের সন্তানকে নিয়ে বলল, তার 3 দিনের মাথায় মেজ ননদের মিসক্যারেজ হলো। আমায় অ্যাক্সিডেন্ট করে মরার অভিশাপ দিল। সেদিন দুপুরেই বড় ননদের স্বামীর পা অ্যাক্সিডেন্ট হলো। এরপর থেকে আর এদের কথায় পাত্তা দিই না আমি।
আমার আল্লাহ আছে আমার সঙ্গে, যার কেউ নেই, তার সৃষ্টিকর্তা আছে। মাথার ওপর ফ্যান ঘুরছে একাধারে, এর কোনো বিশ্রাম নেই, ঠিক যেন আমারই মতো। গায়ে এক ফোঁটাও বাতাস লাগছে না অতিরিক্ত চিন্তার কারণে। হাতে মাত্র কয়েক হাজার টাকা, এই টাকা দিয়ে সারা মাস চালাতে হবে। প্রায় সবটাই খরচ করার পর কিছু টাকা আমার হাতে দিয়েছেন শাশুড়ি মা। বলছে এই টাকা দিয়ে বাকি মাস চালাতে। আজকে মাসের 5 তারিখ, এখনো বাকি 25 দিন। হাতে আমার 10 দিন খরচের টাকাও নেই। কিভাবে কি করব? শাশুড়ি মার ঘরে গেলাম, দেখলাম কাঁথা সেলাই করছেন তিনি। আমায় দেখা মাত্রই বলল, আরিফকে বলো তো 1000-2 টাকা দিতে। ফ্রিজে মাছ মাংস কিচ্ছু নেই, যেই টাকা দিয়েছি তা দিয়ে সবজি চাল কিনবে, মাছ মাংসের টাকা আরিফের থেকে নেবে। আপনি বলুন মা, এসব টাকা পয়সা নিয়ে কথা বলতে গেলে আপনার ছেলের সঙ্গে আমার মতবিরোধ হয়। তিনি না কুচিয়ে বললেন, নাটক করবে না তো। বউ হয়ে কি করছো তুমি? স্বামীর কাছ থেকে সামান্য কিছু টাকাই আনতে পারবে না? কিসের বউ তুমি? বউ হওয়ার কোনো যোগ্যতাই নেই। আমি জবাব দিতে যেও চুপ থাকলাম। এই ভর সন্ধ্যায় ঝগড়া চাই না আমি। একটা কথার উত্তর দিলে তিনি গোডাউন খুলে বসবে। এদিকে নামাজের সময় শেষ হয়ে যাচ্ছে আমার। ঘরে এসে নামাজ আদায় করলাম, 2-3 পাতা কোরআন তিলাওয়াত করে চুল বাঁধলাম। খিদে পেয়েছে ভীষণ। দুপুরে ঠিকমতো খাইনি তাদের অমন ব্যবহারে। 2 তলা বাড়ি আমাদের, নিচতলায় ফ্রিজ। নিচে নেমে ফ্রিজ খুললাম, 3টি মিষ্টির প্যাকেট ভেতরে আর কেজি খানিক আপেল। মিষ্টি আমার বরাবরই পছন্দ। খাপ 3টি একসঙ্গে বেঁধে রাখা। 3 ননদের বাড়ি থেকে 1 কেজি করে 3 প্যাকেট, অথচ প্রতি বাড়ি থেকে মানুষ এসেছে 7-8 জন করে, বাচ্চা বড় মিলিয়ে মোট 20-22 জন। ভাবলাম তাদের সামর্থ্যে যতটুকু কুলিয়েছে তাই এনেছে। মিষ্টির প্যাকেটগুলো টেবিলে রাখলাম। প্রথমটা খুলতেই দেখলাম মাত্র কয়েকটি মিষ্টি সেখানে, হাফ কেজি মতো হবে আর কি। দ্বিতীয় তৃতীয় প্যাকেটেরও একই অবস্থা। কে খেলো মিষ্টিগুলো? এনেছে তো আজ দুপুরে। এদিকে আরিফ না খেয়ে বেরিয়ে গেছে। শাশুড়ির মিষ্টি খাওয়া বারণ, শ্বশুর পছন্দ করেন না, আমিও খাইনি। বাড়িতে আর মানুষও নেই, তাহলে গেল কোথায় বাকিগুলো? খাপে শিরার দাগ তো আছে স্পষ্ট। তার মানে আমার শাশুড়ি সব নরনদের তাদের আনা মিষ্টি থেকে অর্ধেক করে দিয়ে দিয়েছে। সব কিছুই দেওয়ার অভ্যেস তার আগে থেকে। নিজেদেরই যদি খাওয়ার হয় তাহলে আনেই বা কেন এরা? নাম ফুটাতে? আগের ন্যায় রেখে দিলাম সব। ডিপ খুলে দেখি মাংসের বাটিগুলো নিয়ে গেছে, অথচ যাওয়ার সময় বলে গেল এইবারের খাবার নাকি বিষ। তাহলে কি তারা বাড়ি গিয়ে বিষই খাবে? এদের কাণ্ডে মাঝে মধ্যে হাসিও পায় আমার। অতিরিক্ত রাগের চোটে হাসি পায়। শাশুড়ি মার কড়া নির্দেশ রাতে যেন না রান্না করি। দুপুরের বেঁচে যাওয়া ভাত পোলাও ডাল ভাজি যেন খাই। আমি খাওয়ার কিছু না পেয়ে ভাতই খেলাম। এ সময় বেশিক্ষণ না খেয়ে থাকা উচিত নয়। এমনিতেই আমার বাচ্চার গ্রোথ ভালো নয়। বাচ্চাকে বাঁচাতে হলে খেতে হবে আমায়। একটু চালাকি করে দুপুরের বেঁচে যাওয়া সেই কপিস মাংস গরম করে শ্বশুরের জন্য একটু রেখে বাকিটা ঘরে নিয়ে গেলাম আরিফের জন্য। সে বাড়ি ফিরল রাত 9টায়। মুখ প্রচণ্ড ভার, থাকাটাই স্বাভাবিক। সারাদিন খায়নি দেখেই মনে হচ্ছে। মুখ ধুয়ে বিছানায় বসলো সে। খাবার আজকে বিছানাতেই দিলাম। মাংস দেখে মুখে হাসি ফুটলো তার। পেট ভরে খেলো সে। আমার ভালো লাগলো ভীষণ। কেন যেন এই মানুষটার তৃপ্তি দেখলে, হাসি থাকলে ভালো লাগে খুবই। খাওয়া শেষে প্লেট রেখে এসে বললাম, ফ্রিজে মাছ মাংস কিচ্ছু নেই। শুধু সবজি দিয়ে তো আর মাস পার করা যায় না। টাকাও খরচ হয়ে গেছে প্রায়। যদি কিছু টাকা দিতে তো বাজার করে আনতাম। আরিফ বিরক্তি মাখা মুখ নিয়ে চেঁচিয়ে বলল, আমায় কি টাকার গাছ পেয়েছো নাকি যে ঝাঁকি দিলেই পড়বে?
মাসের শুরুতে বেতন পেয়ে সব টাকা তো সংসারই দিই, তাও তোমাদের অভাব লেগেই থাকে। খাওয়াতে খাওয়াতে ঋণের বোঝা পাহাড় সমান হয়ে যাচ্ছে, সেই খেয়াল কি আছে? এবার কি রক্ত বেচে খাওয়াবো তোমাদের? আমিও তীব্র চেঁচিয়ে বললাম, কোথা থেকে পাবে তা আমাকে বলছো কেন? সংসার চালায় তোমার মা, তাকে গিয়ে বলো। টাকা শেষ হলে আমায় দরকার পড়ে, না বললে বলবে বউ কথা শোনে না। আমি কি করব? আমায় পাগল পেয়েছো নাকি তোমরা? আরিফকে এবার নত হতে দেখলাম। বাহির থেকে শাশুড়ি মা এসে বললেন, দেখছিস বাবা, তোর বউ আমার নামে তোর কাছে কান ভাঙাচ্ছে। ও কিন্তু নিজেই বলেছে আমি সংসার চালাতে পারি না। এখন যখন ওর হাতে সংসার দিয়েছি তখন ঝামেলা করছে। সারা দিনের একাদার খাটুনি ও চিৎকারের ফলে পেটে চিনচেনে ব্যথা করছে। আমি ডান হাত দিয়ে পেটে চেপে ধরে বললাম, আপনাকে কি বলেছিলাম সংসার আমায় দিন? লাগবে না আপনার সংসার, এই ধরুন আপনার টাকা। তার দেওয়া টাকাগুলো দিয়ে বাইরে এলাম। শুনতে পেলাম, এ বউ সংসারই না বাবা, সামান্য টাকা নিয়ে স্বামীর সঙ্গে কি ব্যবহার করছে। আমি কি এতদিন সংসার চালাইনি? এত ঝগড়াঝাটি হয়েছে? মনে মনে বললাম, সংসার তো চালিয়েছেনি, হাজার হাজার টাকা ঋণ করে। বিয়ের পর একটা মাসও দেখলাম না আরিফ 2টো টাকা ঘরে জমিয়ে রেখেছে। নয় কিস্তি, না হয় লোন, না হয় ধার, এসব শোধই করে আসছে সারা জীবন। লোন তুলে কিস্তি শোধ, ধার করে লোন দেওয়া, তারপর ধীরে ধীরে সেই ধার শোধ করা, এটাই এই বাড়ির মাসিক লিপি। আর ঝগড়া হয় না কারণ চুপ থাকি বলে। তর্ক করার অভ্যাস আমার নেই, তবুও করতে হয় এদের ব্যবহারে। একদিন আগুন সহ্য করলে পরদিন ঝড় তুলে দেয় এরা। এভাবে চলতে চলতে দিনকে দিন আরিফের সঙ্গে আমার দূরত্ব তৈরি হচ্ছে। তার এমন ব্যবহারে আমি নিজেকে গুটিয়ে নিচ্ছি, আর সেও পরিবর্তন হচ্ছে। কিন্তু কি করার আছে আমার? 2-3 মাস পরপরই এমন অশান্তি হয় আমাদের মাঝে। শাশুড়ি মা আত্মীয় স্বজনদের ডেকে ডেকে খাইয়ে শপিং করে প্রায় বেশিরভাগ টাকা ফুরিয়ে ফেলে। নিজে কখনো চাইবে না ছেলের কাছে টাকা। আসলে ছেলের চোখে সবসময় ভালো থাকতে চাইছে। তারপর আমায় পাঠায় টাকা চাইতে। যদি না বলি তাহলে বেয়াদব, গুরুজনের কথা শুনি না, অসভ্য, এসব বলে বেড়ায়। বাধ্য হয়ে আরিফকে বলি টাকার কথা, সেও শুরু করে দেয় ঝগড়া। সঙ্গে কান পড়া তো আছে। এরপর 6-7 দিন দুজনের মধ্যে কোনো কথা চলবে না। পরে আবারও মিল হব, আবারও ঝগড়া। মাঝে মধ্যে মনে হয় সংসার নামক মরীচিকা থেকে বের হয়ে যায়, কিন্তু পারি না। যে একবার এই ঘরতে পা দেয় সহজে সে বের হতে পারে না। কেউ বা মায়ে পড়ে, কেউ বা সন্তানের কথা ভেবে, আবার কেউ মা বাবা আর নিজের অবস্থানের কথা চিন্তা করে। আসলে বেরিয়ে যাব বলাটা যত সহজ, বের হওয়া ততই কঠিন। তারপর যদি হয় আমার মতো স্বল্প শিক্ষিত। কিন্তু পরদিন শাশুড়ি মা যা করেন তাতে রীতিমতো মেজাজ বিগড়ে যায় আমার। খুব ভোরে ঘুম থেকে উঠলাম, নামাজ পড়ে কিচেনে আসলাম। আরিফের জন্য খাবার বানাতে হবে আমার। কাল থেকে দুজন আলাদা করে ঘুমাচ্ছি। আমি গিয়ে আমাদের ঘরেই শুয়েছিলাম, কিন্তু আরিফ ঘুমোয়নি আমার সঙ্গে, পাশের রুমে থেকেছে সে। এটা চলবে বেশ কিছুদিন, তারপর আমি নিজেই সব মিটমাট করব। প্রয়োজনে পাও ধরা লাগতে পারে। পুরুষ মানুষ কিনা সে, সংসার টেকানোর দায়িত্ব আমার কাঁধে। সে ঘরে থাকেনি, আমি আর কিছু বলিনি। কারো ইচ্ছার বিরুদ্ধে কিছু করা যায় না। কয়েক পিস ডিম টোস্ট করলাম, 2টো ডিম সিদ্ধ করলাম, 1 গ্লাস দুধ গরম করে টেবিলে রাখলাম। আরিফ নিচে এলো, আমি সরে গেলাম। আমায় সামনে দেখলে খাবে না সে। ইদানিং এই কাজটাই করছে। আমার দুঃখ লাগে ভীষণ। একলা ঘরে কাঁদি খুব। আরিফ খাবার খেয়ে চলে গেল। সকালে ভাত খায় না সে। ওর চলে যাওয়ার পর টেবিলের কাছে এলাম। বেঁচে যাওয়া একটি ডিম মুখে তুলতেই শাশুড়ি মা বলে উঠলেন, সকাল হতে খাওয়া শুরু করে দিয়েছো তাই না? আমরা বাকিরা কি খাবো না খাবো সেই চিন্তা কি আছে? কেমন বউ তুমি? বাড়ির মানুষের কোনো খেয়াল রাখো না? বেলা বাজে মাত্র 6:30।
এত সকালে কি খান আপনারা? আর আপনার ছেলের বেঁচে যাওয়া খাবার খাচ্ছি আমি। আমার স্বামীর টাকার খাবার খেতেই পারি। এত স্বামী স্বামী করো না। তোমার ধারে কাছেও তো থাকে না তোমার স্বামী। আমি জবাব দিলাম না। উনি তো ঠিক কথাই বলছে। রান্নাঘরের দিকে যেতে নিলে বলল, থাক থাক, তোমার আজ রাখতে হবে না। আমাদের খাওয়ার চিন্তা। তোমার থাকলে একা একা খেতে না। সামান্য একটা ডিম খেয়েছি বলে এত কেন খোঁটা দিচ্ছেন? এই বাড়িতে তো দেখছি মুখে পানিও দেওয়া যাবে না। ঘরে চলে এলাম আমি। আজকের রান্নাটা না করে বেশ সুবিধাই হয়েছে আমার। কাল থেকে পেটে চিনচিনে ব্যথা করছে। ডাক্তার দেখানো উচিত একবার। অনেকটা সময় দাঁড়িয়ে রান্না করলে ব্যথা বাড়তে পারত। বিছানায় শুয়ে চোখ বুজলাম। ঘুম ঘুম ভাব হলো আমার। চোখ বুঝতেই ঘুমিয়ে গেলাম। ঘন্টা দুয়েক পর মার চিৎকারে ঘুম ভাঙল আমার। বেলা 9টা বেজে গেছে। আমি তড়িঘড়ি ছুট লাগালাম নিচে ডাইনিংয়ে। সবার খাওয়া শেষ। টেবিল গোছাতে ডাকছে আমায়। এই কেমন বিবেকহীন মানুষেরা! গর্ভবতী পুত্রবধূকে রেখে খেয়ে নিল সব। একটা বার আমায় ডাকলো না। চুপচাপ টেবিলে বসে প্লেটে ভাত নিলাম। তরকারির বাটি খুলতেই দেখি শুধু 2টো আলু সিদ্ধ পড়ে। আমি ভ্রু কুঁচকে বললাম, তরকারি কোথায় মা? কী রেঁধেছেন? কি দিয়ে খাবো আমি? আলু সিদ্ধ তো রাখা আছে, ভাতে মেখে নুন দিয়ে খেয়ে নাও। আমি আর তোমার শ্বশুরও তাই খেয়েছি। সঙ্গে 2টো ডিম ভেজে খেয়েছি শুধু। আমি থমথমে গলায় বললাম, আমায় তো ডাকতে পারতেন মা। 3 জন একসঙ্গে ডিম ভাগযোগ করে খেয়ে নিতাম। শুধু আলু দিয়ে কি করে খাবো আমি? জানেনই তো, প্রেগনেন্সি শুরুর পর থেকে আলুর কোনো তরকারি খেতে পারি না আমি। আমার জন্য একটু অন্য কিছু বা ডিম ভেজে রাখতে পারতেন। সকালে না খেলে তুমি, তাই ডাকিনি। বেশি সমস্যা হলে একদম দুপুরে রান্না করে খেও। আর অন্য কিছুর কথা যে বলছো, স্বামীর থেকে পেরেছ একটা টাকা আনতে? এবার কি তোমায় আমি চুরি করে খাওয়াবো নাকি? এত বড় লোকই মুখ হলে তো চলে না। আমরা সন্তান পেটে নিয়ে শুধু নুন দিয়েও খেয়েছি, তাই কি বাচ্চা মরে গেছে? যুগ পাল্টেছে মা। আগের যুগ আর এখনকার যুগ এক নয়। তিনি বিরক্তির সঙ্গে বললেন, এত কথা শুনতে চাইনি। যা পারো করো। আমি ঘরে যাচ্ছি। ডাকবে না একদম। দুপুরে রান্না করে রেখো, উঠে যেন খাবার পাই আমি। আর শোনো, ফ্রিজে ডিম বেশি নেই। শুধু শুধু খরচ করো না। তিনি চলে গেলেন। আমি টেবিলে বসলাম। আমার খাওয়া শুধু শুধু মনে হয় তার। এ নিয়ম এ বাড়িতে চলছে বেশ আগে থেকে। আরিফকে জানালে বলে মায়ের সঙ্গে কথা বলবে। বলেও কথা, কিন্তু পরে তিনি আমাকেই বলে আমার নাকি জিভ বড়, খাওয়া নিয়ে নিন্দা করি। বাপ মা খাইয়ে পাঠায়নি, তাই আর বলি না। যেটুকু পারি নিচ থেকে করে খেয়ে নিই। ফ্রিজ থেকে ডিম বের করে ভাজলাম, আলুগুলো ভর্তা করে খেয়ে নিলাম। তারপর কিছুক্ষণ রেস্ট নিয়ে দুপুরের রান্না তোড়জোড় করতে লাগলাম। ফ্রিজে কিছু শাক ছিল, তা ভাজলাম। ডাল রান্না করলাম, শুধু আলুর ঝোলও করলাম। ভাত হয়েছে আগে। রান্না শেষে গোসলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে এলাম। খাবার বেড়ে সবাইকে ডাকলাম। শ্বশুর শাশুড়ি দুজনই এসে বসলেন। পাতে পাতে খাবার তুলে দিয়ে আমিও বসলাম। শ্বশুর সব দেখেই খাবারের থালা ছুঁড়ে মেরে বললেন, এইসব শাক পাতা দিয়ে খাওয়া যায় নাকি? শাশুড়ি মা বললেন, তোমার বৌমা রেঁধেছে। আমায় বলছো কেন? বলো এই মেয়েকে। আমাদের শাক পাতা খাইয়ে এই মেয়ে অপুষ্টিতে মারবে। শ্বশুর উঠে গেলেন টেবিল থেকে। শাশুড়ি প্লেটে খাবার নিয়ে উঠল। আমি চেঁচিয়ে উঠে বললাম, হাতে যে টাকা আছে তা দিয়ে কাল মাছ মাংস আনবেন। এসব নাটক আমি সহ্য করতে পারবো না। বাজার করবেন না আপনারা, আর চিৎকার শুনবো আমি। কাল বাড়িতে বাজার না আসলে রান্না বন্ধ। আমি ঘরে চলে এলাম। শাশুড়ি মা বিড়বিড় করে কী সব যেন বলেন। সেসবে পাত্তা দিই না আমি। জানি আজও আরিফ বাড়ি ফিরলে হবে আরেক অশান্তি। তবে তা নিয়ে একবারই চিন্তা নেই আমার। 6-7 দিন তো কথা চলবে না এমনিতে। এবার না হয় সময়টা বাড়বে আরও কিছুদিন।
বিকেলে নিচে এলাম। খাবার যেমনকার তেমনি আছে টেবিলে, শুধু মার পাতে পানি ঢালা। খেয়ে পানি ঢেলে রেখেছে। আমি ডাল শাক দিয়ে পেট ভরে খেলাম। 3-3টা পদ রান্না করেছি, তাও এদের মন ভরে না। এদিকে বাজারও করবে না। আমার ভুল হয়েছে ম্যাজিক না শিখে। এদেরকে ম্যাজিক করে মজার খাবার এনে খাওয়াতে হবে। সন্ধ্যায় বাড়ির পরিবেশ কিছুটা শান্ত হলো। শাশুড়ি মা সোফায় বসে পান খাচ্ছিলেন। এমন সময় বাড়িতে এলো পাশের বাড়ির এক চাচি। হাতে তার কয়েকটি মিষ্টি আর পান। সেগুলো আমার শাশুড়ির হাতে দিয়ে বললেন, এইগুলো নাও আরিফের মা, আমার ছেলে শ্বশুরবাড়ি থেকে এসেছে, তাই দিতে এলাম। মা মিষ্টিগুলো নিয়ে মুখ বাঁকিয়ে বলল, তোমার ভাই কপাল অনেক ভালো। ছেলের শ্বশুরবাড়ি কত রকমের মিষ্টি পান আসে, আমার হলো পোড়া কপাল। ছেলের শ্বশুরবাড়ি থেকে সেই যে বিয়ের সময় কেজি 6 মিষ্টি এসেছিল। এরপর আর মিষ্টি কি, মিষ্টির রসও বাড়িতে ঢোকেনি। আমি কিঞ্চিত হেসে বললাম, চাচি আপনার ছেলে শ্বশুরবাড়ি থেকে মিষ্টি আসলো কোন উপলক্ষে? তিনি বসে বললেন, আর বলো না বৌমা, ছেলের শ্বশুরবাড়িতে দাওয়াত করি না অনেক দিন হলো। এর মাঝে 2বার তাদের বাড়িতে গিয়েছিলাম দাওয়াতে। আসলে আমার ছেলে চাকরি ছিল না, তাই দাওয়াত করতে পারিনি। 1 মাস হলো ছেলে চাকরি হয়েছে, তাই দাওয়াত করে খাইয়ে কাপড় চোপড় দিয়ে দিলাম। আসা যাওয়া না থাকলে কি আর আত্মীয় সম্পর্ক থাকে? আমি এবার ব্রু উঁচিয়ে বললাম, তা মা, আপনি কবার দাওয়াত করেছেন আমার বাড়ির লোককে? না মানে মিষ্টির আশা তো করছেন ভালোই। বিয়ের পর থেকে তো একবারও দেখলাম না আপনি তাদের দাওয়াত করেছেন। তবুও আমায় দেখতে এলে তো আর খালি হাতে আসে না। কোনো অনুষ্ঠানেও তো আমার বাড়ির কথা মনে পড়ে না আপনার। তাহলে মিষ্টি কি তারা বাড়ি থেকেই পাঠিয়ে দেবে, নাকি আপনি গিয়ে নিয়ে আসবেন? মুখখানা কালো হলো শাশুড়িমার। লজ্জা পেয়ে পাশের বাড়ির চাচি নিজেই চলে গেলেন। আমার এমন প্রতিবাদে যে মা খুশি হননি তা ভালোই বুঝেছি। রাতে বাড়ি ফিরল আরিফ। আমি বসে বসে চিনি পানি দিয়ে মুড়ি ভিজিয়ে খাচ্ছিলাম। এটা আমার খুবই পছন্দের। আরিফ আমার সামনে দিয়ে গেল, অথচ কথা বলল না। আপাতত এটা স্বাভাবিক। আরিফ ঘরে যেতে পিছু পিছু গেল মা। নিচ থেকে দেখলাম আমি। ছেলের সঙ্গে মায়ের কথা থাকতেই পারে, এটা নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই আমার। নিজের খাওয়ায় মন দিলাম আমি। টিভিতে একটা সিরিয়াল দেখছি আর খাচ্ছিলাম। হঠাৎ কানে গুনগুনিয়ে কান্নার আওয়াজ এলো। আমি টিভির ভলিউম কমিয়ে দিয়ে চারপাশে তাকালাম, বুঝলাম না কিছুই। কিন্তু শব্দ আসছে স্পষ্ট, কেউ যেন কেঁদে কেঁদে কিছু বলছে। হাতে থাকা মুড়ির বাটিটি সোফায় রেখে উঠে দাঁড়ালাম। মনে হচ্ছে কান্নার শব্দ ওপর থেকে আসছে। কারো কিছু হলো না তো? আরিফ দৌড়ে নামছে ওপর থেকে। প্রচণ্ড লাল তার মুখশ্রী, সঙ্গে রাগ মিশ্রিত চাহনি। আমি তাকিয়ে রইলাম শুধু। আরিফ নিচে এসে আমায় সজোরে থাপ্পড় দিল। সোফায় গিয়ে বসে পড়লাম। পেটে ঝাঁকি লাগলো খুব। হাতের সঙ্গে লেগে মুড়ি চিনি পানি মেঝেতে ছিটিয়ে পড়ল। স্টিলের বাটি প্রচণ্ড শব্দ হলো, কিন্তু আমার কানে বাজলো না তেমন। কান গরম হয়ে গেছে, জ্বলছে রীতিমতো। আমি অশ্রুসিক্ত নয়নে তাকালাম আরিফের দিকে। পেছনে তার মা আঁচল দিয়ে চোখ মুছছে। আমায় আবারও মারতে উদ্যত হলো আরিফ। মা আরিফকে আটকে দিয়ে বলল, মারিস না বাবা, বউ পাঠানো ভালো জিনিস না। আমরা কি কখনো বউকে জ্বালাই বা অত্যাচার করি? রিমা আমাদের বাড়িতে এসে সুখের ভাতই খাচ্ছে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, ঠিক কোন অপরাধে আমার গায়ে হাত তোলা হলো? কি করেছি আমি? স্পষ্ট কোনো উত্তর না পেলে আজ কিছু ঘটিয়ে বসবো আমি। আরিফ চিৎকার করে বলল, আমার মাকে অন্যের সামনে অপমান করার সাহস পাস কি করে? আমি তোকে কোন জিনিসে অভাব দিই? আমার মায়ের মতো শাশুড়ি পেয়েছিস ভাগ্য করে। না হলে কোন বাড়ির শাশুড়ি বউয়ের অসুবিধার কথা বিবেচনা করে সকালে রান্না পর্যন্ত করে দেয়? বেশি সুখে থাকছিস তাই ভালো লাগছে না।
তোমার মা যখন আমায় ছোট করে, হেও করে, তখন গায়ে লাগে না তোমার? আমি জবাব দিলেই দোষ, তাই না? তোমার মতো পুরুষের বিয়ে করা উচিত না। বউ রাখার যোগ্যতা তুমি রাখো না। আর কি বললে তুমি? তোমার মা আমার সুবিধার জন্য রান্না করেছে? হাসালে তুমি। তোমার মা রান্না করেছে আমার ভাগ বাদ দিয়ে। একজন গর্ভবতী পুত্রবধূকে রেখে খেতে তাদের বিবেকে বাঁধে না। আমার বেশি সুখ দেখছো না? ঠিক আছে, খেলাম না তোমার সুখের ভাত। যেই সুখের ভাত আমার গলায় কাটা হয়ে বিঁধে, তা আমার চাই না। বিয়ের পর থেকে তোমাদের অত্যাচার সহ্য করছি। কিছু বলি না ভেবে এটা মনে করো না যে কিছু বলতে পারবো না, করতে পারবো না। চাইলে আমি অনেক দূর পর্যন্তই যেতে পারি, কিন্তু যাই না কেন জানো? তোমার মায়ায় পড়ে, তোমার সংসারের মায়ায় পড়ে। এখন মনে হচ্ছে সবই বৃথা। তুমি তো একজন মেরুদণ্ডহীন কাপুরুষ, যে বিনা কারণে গর্ভবতী বউয়ের ওপর এমন পাষাণ হয়। আরিফ কিছুটা শান্ত হয়ে বলে, আমি ভুল করিনি, আমি প্রতিবাদ করেছি। আমার মায়ের ওপর হওয়া অন্যায়ের প্রতিবাদ। আমি হাত উঁচিয়ে বললাম, যখন দিনের পর দিন তোমার মা আমায় কথা শোনাতো, খোঁটা দিত, তখন কোথায় ছিল তোমার প্রতিবাদ? আর এটাকে প্রতিবাদ বলে না, এটাকে বলে চামচামি। যে এক পক্ষের কথা শুনে বিচার করতে আসে তাকে চামচাই বলে। তুমি কিন্তু লিমিট ক্রস করছো রিমা। আমি তীব্র চেঁচিয়ে বললাম, আরে লিমিটের কি দেখছিস তুই? আজকে যদি তোর মার খেয়ে আমার সন্তানের কিছু হয়, এই বাড়িতে আমি রিমা তোদের জ্যান্ত দাফন করে রাখবো। আমার লাল টকটকে চোখ দেখে আরিফ সহ তার মা দুজনেই বেশ ঘাবড়ে গেল। আমার এমন রূপ আগে কখনো দেখেনি তারা। সন্তানের কথা বলার কারণ হলো পেটে আঘাত পেয়েছি সোফার কোণার সঙ্গে, ব্যথা করছে খুবই। নিজের ঘরে এলাম, মাথা রাগে ভনভন করছে রীতিমতো। সঙ্গে সন্তানের চিন্তা ক্রমশ নার্ভাস করছে আমায়। বিছানায় বসে নিজেই নিজেকে শান্ত করার চেষ্টা করলাম। শটান হয়ে শুয়ে থাকলাম কিছুক্ষণ। ব্যথা একটু একটু কমতে লাগলো। পরিচিত এক ডাক্তারকে কল করে বললাম সবটা, তবে ঘুরিয়ে পেঁচিয়ে। মারের কথাটা গোপন রাখলাম, চাই না এসব বাইরের কেউ জানুক। উনি বললেন কাল ওনার চেম্বারে আসতে। ব্যথা যেহেতু কমেছে তাই কাল আসতে। রাতের মধ্যে ব্যথা বাড়লে বা ব্লিডিং দেখা দিলে তৎক্ষণাৎ যেন চলে আসি। প্রাইভেটভাবে আমায় দেখবেন তিনি। আসলে আমার বন্ধুর বড় বোন সেই ডাক্তার, তাই সব ধরনের সুবিধা পাচ্ছি। রাতে আর কিছু খেলামও না, রান্নাও করিনি। আরিফ ও তার মা ঠিকই খেয়েছে। নিচে তাদের কথাবার্তা শুনে বুঝেছি। আমায় একটাবারও ডাকলো না। অন্তত আরিফ তো ডাকতে পারতো আমায়। যতই রাগ হোক, আমি তার হবু সন্তানের মা। আমি না খেয়ে থাকলে তার সন্তানেরও ক্ষতি হতে পারে, এতটুকু ধারণাও কি নেই? এ কেমন বাবা, এ কেমন স্বামী? কোনো কিছুরই যোগ্যতা রাখে না সে। কেন যেন একে মানুষের তালিকা তো আর রাখতে ইচ্ছে করে না আমার। আমি হয়তো চাইলে এই সংসার ত্যাগ করতে পারি, কিন্তু বর্তমানে করছি না জেদে পড়ে। এর শেষ আমি দেখতে চাই। অথই নদীতে সাঁতরাচ্ছি, পার তো পাবো অবশ্যই। সেই পারে আমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে নাকি খারাপ কিছু, তা দেখতে চাই আমি। জীবন আমার এমনিতেই শেষ প্রায়। না জাগে কোনো অনুভূতি, ভালো লাগা মন্দ লাগা, কিচ্ছু কাজ করে না। আমার অনুভূতি জগৎ শূন্য। নিয়ম করে খাবার খাই বেঁচে থাকতে, বাঁচিয়ে রাখতে। এছাড়া আর কিছু কাজ করে না আমার মাঝে। এখান থেকে বেরিয়েও নতুন কিছু করার মতো শক্তি আমার নেই। এতগুলো বছরে এরা আমায় কাচের মতো ভেঙে দিয়েছে, যা আর জোড়া লাগানো যাবে না হয়তো। এখন বেঁচে আছি নিজের সন্তানের কথা ভেবে। সেও জন্ম নেবে, আমিও মুক্তি পাব। আরিফের মাঝে কোনো পরিবর্তন না দেখলে সন্তানের মাঝে দুনিয়ার সব সুখ খুঁজে নিয়ে বাকিটা জীবন কাটিয়ে দেব। এই তো 5 মাস, আর একটা মাস গেলে বাবার বাড়ি চলে যাব আমি। আয়নার সামনে গিয়ে দাঁড়ালাম আমি। 5 আঙুলের দাগ গালে বসে গেছে। হু হু করে কাঁদলাম। অনেক দিন হলো ঠিক মতো কাঁদি না, আজ কাঁদলাম। কি ছিলাম আমি, আর কি হয়ে গেছি? নিজেকে দেখলে নিজেরই হাসি পায়। যখন প্রতিবাদ করতাম না তখন ভালো ছিলাম,
যেদিন থেকে প্রতিবাদ শুরু করেছি সেদিন থেকে খারাপ, অসভ্য, বেয়াদব। সৃষ্টিকর্তার নিকট আকুল আবেদন, যারা আমার প্রতি জুলুম করেছে আল্লাহ তাদের মনে সহানুভূতি দিক, আর আমায় একটু শান্তি। বাকিটা সময় ঘরেই কাটিয়েছি আমি। খিদেও পেয়েছে ভীষণ। পেটের ব্যথা আছে এখনো, তবে খুব অল্প। মনে হচ্ছে কিছু খেলে হয়তো কমবে একটু। লাজ লজ্জা ফেলে দিয়ে খেতে গেলাম। আমার কথায় কেউ না ভাবলেও আমার তো ভাবতে হবেই। রান্নাঘরে ঢুকে দেখি ডিম ভুনা করা, আর দুপুরে ডাল, শাক ভাজি। কড়াইয়ে 1 পিস ডিম মাত্র। মনে মনে ভাবলাম, এদের মনে তাহলে সামান্য হলো দয়ামায়া আছে। আমি ভাত বেড়ে ডিম দিয়ে খেলাম। এই মাস এই ডিম আর শাক পাতা দিয়ে চালাবেন শাশুড়ি মা, তা বেশ ভালোই জানা আছে আমার। খেয়ে উপরে হাঁটা ধরলাম। মা নিচ থেকে বলল, কি লজ্জা ছাড়া মেয়ে মানুষটা বাবা, মার খেয়ে আবার ঠিকই খেতে এসেছে। আমি হলে ওই স্বামীর ভাতেই খেতাম না। আমি কিঞ্চিত হেসে বললাম, বিশ্বাস করুন মা, আমারও খেতে ইচ্ছা করে না একদম, কিন্তু আপনাদের বিপদে ফেলতে চাই না, তাই খাচ্ছি। ভাত না খেলে আবার অফিস, আদালত, কেস কাহিনী, জেল টেল, দেনমোহর পরিশোধ সহ অনেক কিছুই করতে হয়। মাকে দেখলাম প্রচণ্ড কাশি শুরু হয়েছে তার। আমি 1 গ্লাস পানি দিয়ে বললাম, পানি খান মা, গলাটা ভিজিয়ে নিন। জানেন মা, বধূ নির্যাতন মামলায় ইদানিং 2-3 বছরের জেল, তারপর রিমান্ডও হচ্ছে। প্রমাণ তো অহরহ আছেই নির্যাতনের। সঙ্গে যদি আরও 2টো জুড়ে দেওয়া যায় তাহলে তো কনফার্ম যাবজ্জীবন। এর মাঝে আমার ফ্রেন্ড আবার উকিল কিনা, কোথাকার পানি কোথায় নিয়ে যাবে বুঝবেনই না। তিনি হাঁপাতে হাঁপাতে বললেন, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ নাকি রিমা? ও সব ভয় আমি পাই না। তাহলে ঘাবড়ে যাচ্ছেন কেন মা? আপনার মুখ দিয়ে তো কথাই আসছে না। তিনি এবার শান্ত ভঙ্গিতে বললেন, দেখো রিমা, সব সংসারে একটু আধটু এসব হয়। এসব আইন কানুনের কথা মুখে আনতে নেই। সংসারের অকল্যাণ হয়। আমার সঙ্গে কল্যাণ করেই বা কি হচ্ছে? আর বাকি রইল ভয়ের কথা। আমি আপনাদের ভয় দেখাচ্ছি না, ওয়ার্নিং করছি। এখনো সময় আছে, সাবধান হন। বাড়ির বউকে ভালো রাখুন। সারাটা রাত ছটফট করেছি, কখনো ব্যথায়, কখনো বা অনাগত সন্তানের চিন্তায়। বাড়ির একটা মানুষ আসেনি এগিয়ে, এমনকি আরিফও না। নিচে ড্রয়িং রুমে ঘুমিয়েছে সে। আমিও আগ বাড়িয়ে যাইনি তার কাছে। আমার প্রতি, নিজের সন্তানের প্রতি যার মায়া নেই, তার প্রতি আলগা দরদ দেখে আমারই কী লাভ? সকালে ঘুম থেকে উঠতে বেশ দেরি হলো। নিচে নেমে দেখে আরিফ অফিস চলে গেছে। মা বসে ফোনে কথা বলছে। আমি 1 গ্লাস পানি খেয়ে ফ্রেশ হতে গেলাম। তারপর রেডি হয়ে ডাক্তার আপুকে কল করে জানালাম যে আসছি আমি। ড্রয়ার খুলে কিছু টাকা বের করলাম, আমার জমানো টাকা এগুলো। হাতে ব্যাগ নিয়ে নিচে নেমে টাকাগুলো গুনে উঠাতে উঠাতে শাশুড়ি মাকে বললাম, মা, আমি ডাক্তারের কাছে যাচ্ছি, অনেক লেট হয়ে গেছে, তাই তাড়াহুড়োয় বের হচ্ছে। ওনার যেন আমার কথা কানেই গেল না। উকি ঝুঁকি মেরে টাকা দেখার চেষ্টা করছে। আমি আবারও বললাম, মা, আমি যাচ্ছি ডাক্তার দেখাতে। এবার উনি বললেন, শুধু শুধু ডাক্তার দেখাবে কেন? ব্যথা কমেনি? আমার খেয়াল আপনাদের থাকলে একথা কাল রাতেই জিজ্ঞেস করতেন। যাই হোক, ওসব বাদ দিন, ব্যথা এখনও আছে অল্প। একবার গিয়ে চেক আপ করাতে হবে। শোনো বৌমা, এ সময় একটু একটু ব্যথা করেই থাকে, তাই বলে ঘন ঘন ডাক্তার দেখাতে হবে নাকি? টাকাগুলো খরচ না করে রেখে দাও, কাজে লাগবে। সপ্তাহ বাদে তোমার বড় ননদের মেয়ের জন্মদিন। নাতনি আমার আবদার করেছে গলার চেইন যেন দেই। একমাত্র মামি হিসেবে তোমার তো কিছু দায়িত্ব থাকে, তাই না? মানে আমি বলতে চাচ্ছি, টাকাগুলো দিও আমায়, আর বাকিটা আমি ভরে গলার চেন বানিয়ে দিব। আমার মেজাজ খারাপ হলো ভীষণ। রুকুসকে বললাম, আপনার কাছে না বাজার সদার টাকা নেই? আপনার ছেলের থেকে চাইতে বললেন। এ নিয়ে অশান্তিও তৈরি হলো। এখন হুট করে এতগুলো টাকা পাবেন কোথায়? আর ঘন ঘন ডাক্তার দেখাই মানে? 5 মাসে এবার দিয়ে 2বার যাচ্ছি, তাও ঘন ঘন মনে হচ্ছে আপনার কাছে? কোনো সমস্যা না থাকলে তো যেতাম না।
আমি কাল ব্যথা পেয়েছি মা, এখনো আছেই ব্যথা। বেবি কোন পজিশনে আছে দেখতে হবে। বিয়ের এতগুলো বছর পর বাচ্চা হচ্ছে আমার, কোনো রিস্ক নিতে চাই না। আর যদি বলেন টাকার কথা, এই টাকা আমার নিজের গোছানো। জমিয়েছে তো আমার সংসার থেকে, আমার ছেলের টাকার থেকে। তো তার বোনের মেয়ের জন্মদিনে সামান্য কিছু সহযোগিতা করলে কি হয় তোমার? মেয়েটা মুখ ফুটে 4 আনা চেন চেয়েছে, না কি করা যায়? এমন তো না যে তোমায় কিছুই দেয় না ওরা। তোমার বিয়েতেও গিফট দিয়েছে, দাওয়াত দিয়েছে। ও বাড়িতে খেয়ে এসেও দেখছি সামান্য সৌজন্যবোধ নেই তোমার। তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে আমার সন্তান ঠিক আছে কিনা এটা না জেনে আমি জন্মদিন পালন করে বেড়াই? বাকি রইল গিফটের কথা। একটা 5 বছরের মেয়েকে শিখিয়ে না দিলে সুন্দর করে 4 আনা স্বর্ণের চেন চাইতে পারে? সামর্থ্য যতটুকু ততটুকুই দেওয়া উচিত। এইবার ঋণের বোঝা আরও বেড়েছে। তারপর আপনার ছেলেরও সন্তান হবে কিছুদিন পর। সামনে টাকা পয়সার ব্যাপার আছে অনেক, সেসব চিন্তা কি আপনাদের আছে? আর এমন তো না যে কখনো কিছু দেননি তাদের। মেয়ের 5 বছর, 4 বছরের 4টি জন্মদিনেই 3 আনা চেন, পায়ের নুপুর, ব্রেসলেট, চুড়ি দিয়েছেন। এবার না হয় পোশাক দিয়ে দেবেন, আর তা না হলে 1-1.5 আনার মধ্যে হাতের আংটি। চেন তো দিয়েছিনি একবার। বাকি রইল আমার খাওয়ার কথা। হ্যাঁ, তাদের বাড়ি গিয়ে খেয়েছি আমি। বিয়ের 6 বছরে 3 বার গিয়েছি, সেই জন্মদিন উপলক্ষেই। এমনি কখনো তো খাওয়ায়নি তারা। অথচ আমরা কিন্তু মাস 2-3 পর পরই তাদের দাওয়াত করে এনে খাওয়াই। খাবার বা উপহার নিয়ে কিছু বলতে নেই তাও বললাম, আপনি খোঁটা দিলেন বলে। আল্লাহ মাফ করুক। আপনার বড় মেয়ে আমার বিয়ে খেয়ে আমায় উপহার দিয়েছে 350 টাকার একটি হাত ঘড়ি। দাম নিচে লেখাই ছিল। সাধারণত বিয়েতে বউকে ঘড়ি দেয় না সচরাচর, তবুও দিয়েছে যেহেতু খুশি মনে গ্রহণ করেছি। সুতরাং গিফট আর খাবার নিয়ে অন্তত আমায় খোঁটা দিতে আসবেন না আপনি। শাশুড়ি মার মুখে যেন আধার নামলো। আমি আর কিছু না বলে দরজার কাছে গেলাম। পেছন থেকে তিনি আবারও বললেন, তেমন হলে তোমায় আমি সরকারি হাসপাতালে নিয়ে যাচ্ছি, কম টাকায় হয়ে যাবে। এই কেমন মানুষ ভাই? এই পেট ব্যথা নিয়ে গরমের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে সরকারি হাসপাতালে চেক আপ করাবো আমি? তিনি তেতিয়ে উঠে বললেন, আমরা কি যাইনি কখনো সরকারি হাসপাতালে? একটু কষ্ট করলে কি এমন হবে? সব কিছুতেই এত কেন বেশি বোঝো তুমি? মুরব্বীদের কথা মান্য করে চলতে হয়। অদ্ভুত তো, আমার কাছে টাকা থাকা সত্ত্বেও কেন নিজেকে আর নিজের সন্তানকে কষ্ট দেব? আমার পেটে ব্যথা হচ্ছে, চিন্তায় সারা রাত ঘুমোতে পারিনি, আর আপনি টাকা নিয়ে পড়ে আছেন। পাশের ঘর থেকে শ্বশুর চেঁচাতে চেঁচাতে বেরিয়ে এসে বলল, আবার শুরু হলো নাটক? সকাল হতেই তোমাদের শুরু হয়ে গেল? শাশুড়ি মা ন্যাকামো স্বরে বলল, দেখো না, রিমাকে বলছি সরকারি হাসপাতালে নিয়ে যাই, চলো। পেটে ব্যথা হচ্ছে নাকি? শুনছেই না। হাসপাতালে যাও, না হয় মর্গে যাও, তাও বাড়িটাকে শান্তি দাও। 2 দণ্ড। না খেয়ে না ঘুমিয়ে কোনোটাতেই শান্তি নেই। মনে হচ্ছে 2 চোখ যেদিক যায় চলে যায়। আমি অশ্রুসিক্ত নয়নে একবার তাকালাম এই বাপতুল্য শ্বশুরের দিকে। কথাবার্তার ধরন শুনলে মনে হয় বাড়ির বউ না, আমি কাজের লোক। আর ওনার 2 চোখ কি আদৌ আছে? চোখ থাকতেও তো অন্ধ। যখন আমার ওপর অন্যায় হয় তখন এরা অন্ধ। আমি জবাব দিলেই মুখে বুলি ফুটে, কানে বেশি শোনে। হায় রে আমার কপাল। নিজের অবস্থা ভাবতে ভাবতে বাড়ি থেকে বেরিয়ে আসি। রিক্সা নিয়ে চেম্বারের উদ্দেশ্যে বের হলাম। হঠাৎ আমার মনে হলো আরিফকে দেখলাম। রিক্সা দিয়ে মাথা বের করতে করতে গাড়ি মোড় ঘুরেছে। মনে হলো আরিফের সঙ্গে হেলমেট পরা একটি মেয়ে বাইকে। মেয়েটির লাল চুলগুলো রোদে চমক দিচ্ছিল। কিন্তু এই সময় তো আরিফ অফিসে থাকে। তাহলে কি ভুল দেখলাম আমি? ভুলই দেখেছি হয়তো, না হলে রোদের মধ্যে বাইক নিয়ে বের হওয়ার মানুষ আরিফ না, সঙ্গে আবার মেয়ে। এটা সম্ভব না কিছুতে। যতই দুজনের মাঝে মান অভিমান হোক, আমায় ঠকানোর মানুষ না সে। প্রচণ্ড ভালোবাসে আমায়, টাকার সমস্যার জন্য এমন ব্যবহার করে।
না হলে আমার স্বামী বেস্ট, সৎ চরিত্রের। চেম্বারে পৌঁছে চেক আপ করালাম। রিপোর্ট আসবে বেশ কিছুক্ষণ পর। না খেয়ে এসেছি আমি, শুধু পানি খেয়েছি এক নাগারে, এটাই নিয়ম। এবার কিছু খাওয়া উচিত। বাইরে বের হয়ে আশেপাশে তাকিয়ে রেস্টুরেন্ট ছাড়া কিছু পেলাম না দেখতে। এমনি ফলের দোকান আছে, মুদিখানার দোকান অনেকটা দূরে, রাস্তা পার হতে হবে। এদিকে মাথা ঘুরছে আমার। এসেছিও একা, তাই আর রিস্ক নিলাম না। রেস্টুরেন্টে গিয়ে এক বাটি স্যুপ খেলাম। অনেক দিন হলো খাওয়া হয় না স্যুপ, খেতেও ইচ্ছে করছিল। আরিফকে বললে সময় হয় না তার এসব আনার। দেখলাম অনেক রকমের খাবার সেখানে। আমি 3টি বার্গার কিনলাম। বাইরে এলে কিছু না কিছু খাবার জিনিস নিয়ে যাওয়া আমার স্বভাব, আজও তাই করলাম। স্যুপ একা খেলাম আমি, বাড়ির জন্য নিলাম বার্গারগুলো। এছাড়াও আরিফ খুব পছন্দ করে বার্গার। ঝগড়া তো করেছে অনেক, এবার একটু খাওয়ানো যাক, তাতে যদি কিছুটা রাগ কমে আরিফের। তুই তোকারি করেছি আমি, হয়তো ঠিক হয়নি। আর আমাদের মধ্যে ঝগড়া হলে ভালো লাগে না একদমই। স্বামী স্ত্রী একে অন্যের পরিপূরক, মিলেমিশে থাকা উচিত। আবারও চেম্বারে গেলাম। রিপোর্ট আসলো আরও মিনিট 30 পর। ডাক্তার বেড রেস্ট দিল কিছুদিন। উত্তেজিত হতে নিষেধ করলো, সাবধানে থাকতে বলল। আমি নিশ্চিন্ত মন নিয়ে বাড়ি ফিরছিলাম। পৌঁছেও গেলাম। দরজার সামনে এসে এমন কিছু কথা আমার কানে গেল যা ছিল প্রায় অপ্রত্যাশিত। ঘামার্ত মুখ নিয়ে বাড়ির সদর দরজায় পা রাখি রিমা। দরজা খোলাই থাকে এ সময়। মা সোফায় বসে ফোনে কথা বলছে। রিমা নিজের ভ্যানিটি ব্যাগটি কাঁধ থেকে নামিয়ে সোফায় রাখে। শাড়ির আঁচল দিয়ে মুখ মোছে। ফ্যানের নিচে বসে বেশ স্বস্তি অনুভব করে। ইতিমধ্যে কথা বলা থামিয়েছেন শাশুড়িমা। কারো আসার বিষয়ে বলছেন তিনি। আমি এক গ্লাস পানি এনে সামনে রেখে বললাম, কেউ আসছে নাকি মা? কথা বলছিলেন যে? হ্যাঁ, আমার ছোটবেলার বন্ধুর মেয়ে ঈশিতা আসার কথা কিছুদিনের মধ্যে, ওর সঙ্গে কথা বলছিলাম। অনেকগুলো দিন হলো মেয়েটাকে দেখি না। আমি তার মুখোমুখি বসে বললাম, ইনি সেই রীতা আন্টির মেয়ে না? মা কিছুটা ভাব নিয়ে বলল, হ্যাঁ, রীতার মেয়ে ঈশিতা। বড় চাকরি করে, মাইনে পায় 30,000। মূলত এই কথাটি যে তিনি আমাকেই কটূক্তি করে বলছে তা বেশ ভালোই বুঝেছি। আমি আর কথা না বাড়িয়ে ব্যাগ থেকে বার্গারগুলো বের করে বললাম, বাবা কোথায় মা? বাবাকে ডাকুন, আপনাদের জন্য বার্গার কিনে এনেছি। উনি বাইরে গেছে, ফিরবে একটু পর। আমি প্লেটে 2টি বার্গার রাখতেই তিনি বললেন, এনেছো যখন ভালো করেছ। তোমার ছোট ননদকে কল দিই, ওর বাড়ি কাছে, যেতে আসতে কম সময় লাগবে। জামাইকে সঙ্গে ও ননদ দেবরকে নিয়ে এসে খেয়ে যাক। আমি কিছুটা হতাশাজনকভাবে বললাম, মা এটা শুধু বার্গার, তাও মাত্র 3টে। তাহলে এনেছো কেন? দেখাতে নাকি? আমার মেয়েরা খাবে না তো খাবে কে? আমি ব্রুকুসকে বললাম, কেন মা, বাড়িতে কি আপনি আর মানুষ চোখে দেখেন না? আমি আপনার ছেলে, বাবা, আপনি। আমরা কি খেতে জানি না? ঠিক আছে, আপনারা না খেলে বলে দিন, আমি ঘরে রেখে দিচ্ছি। আরিফ আসলে একসঙ্গে খেয়ে নেব। বার্গারের প্লেটটি হাতে নিয়ে দাঁড়াতেই মা ধীর কণ্ঠে বলল, 2টো রেখে যাও, আমরা খেয়ে নেব সময় করে। আমি কিঞ্চিত হাসলাম। মানুষ কি নাটকই না করতে জানে। প্যাকেটে থাকা একটি বার্গার ও ব্যাগ নিয়ে ঘরে যেতে যেতে বললাম, আপনারা খেয়ে নিন, আমি গোসল করে এসে দুপুরে রান্না করব। ও মা! অমনি মা জ্বলে উঠল, আবার রান্না কেন করবে রিমা? খাবেই তো এসব হাবি যাবে, একদম রাতে রাঁধবে। দুপুরের তরকারি রাতে চালিয়ে দেবে, তাহলে একটু সঞ্চয় হবে। বার্গার আপনাদের জন্য এনেছি, 2টো দিয়ে দিয়েছি, বাকি একটা আপনার ছেলে খাবে। আমি খাবো কি? সকালেও তো ভাত খেতে পারিনি, ডাক্তারের কাছে যাব বলে। এখন বলছেন রাতে, একদম রাতে খাবো কি তাহলে আমি? শুনুন মা, না খেয়ে সঞ্চয় আমি করতে পারবো না। আগে পেট ভরে খাবো, বাঁচলে সঞ্চয় করব। আমি ঘরের দিকে হাঁটা ধরলাম। মা পেছন থেকে বলল, এই জন্যই তো তোমার সংসার হয় না। আমি মনে মনে বলি, আপনার তো খুব সংসার হয়। ঘরে গিয়ে গোসল করে নামাজ আদায় করে আল্লাহর নিকট শুকরিয়া আদায় করলাম আমার সন্তানকে সুস্থ রাখার জন্যে। তারপর রান্নাঘরে আসলাম। কিছু সবজি ছিল, তা দিয়ে নিরামিষ রাঁধলাম।
সঙ্গে ডিম ভাজি। আমি প্লেট ভরে খাবার নিয়ে টেবিলে খাচ্ছিলাম। মা আমার সামনে চেয়ার টেনে বসলো, পান বানিয়ে মুখে দিল। আমি ভাত মেখে বললাম, মা আর 1 মাস বাদে রোজা, এই মাসটা না হয় কষ্ট করে চলবো, যে কয় টাকা আছে অল্প স্বল্প করে বাজার করে চালিয়ে নেব। রোজার মাসটা তো আর তা করা যাবে না। প্রেগনেন্ট, আমি রোজা রাখবো, তার মধ্যে প্রচুর গরম আবহাওয়া। ইফতারিতে পানীয় জাতীয় খাবার রাখতে হবে বেশি করে, যেমন ট্যাং, গোল, বেলের শরবত, এগুলো। আবার কিছু ফলও কিনে রাখতে হবে ফ্রিজে। সারাদিন রোজা রেখে ইফতারে পুষ্টিকর খাবার খাওয়া উচিত সবারই। আর শেষ রাতের জন্য ভাত তরকারির পাশাপাশি দুধ ডিমের ব্যবস্থা করতে হবে, যাতে মিশালে খেতে পারি। তাই আপনি প্লিজ কোথাও থেকে ঋণ করবেন না আবার। সামনের মাসের আপনার ছেলের সংসার খরচ বাবদ পুরো টাকাটাই রোজার মাসে ব্যয় করব সংসারে। পাশাপাশি দান সৎকা তো আছে। ঋণ কি আমি শখে করি? তোমাদের খাওয়ানোর জন্যই তো করি। তোমাদেরই যেহেতু সমস্যা নেই, তো থাক, করব না ঋণ। তা তুমি কি আমাদের টাকশাল দেখেছ? রোজা আসার আগেই যেমন লিস্ট ধরিয়ে দিলে, মনে হচ্ছে কোনো নবাবের বংশধর। এখানে নবাবের বংশধর হওয়ার কি আছে? অন্যান্য মাস থেকে রোজার মাসটা একটু আলাদা হয়, এটা সবাই জানে। আমি প্রেগনেন্ট, কষ্ট করে সারাদিন রোজা রাখবো। ইফতারিতে একটু পছন্দসই পুষ্টিকর খাবার না পেলে এনার্জি পাবো কি করে? নামাজ পড়ব, কোরআন খতম দেব, জিকির দোয়া পড়ব, এনার্জি তো লাগবেই। তিনি হাত ঝেড়ে বললেন, এত কিছু আমি জানি না বাবা, তোমায় রোজা রাখার জন্য বাধ্য তো করা হয়নি। আরিফকে আমি বলবো সংসার খরচের অর্ধেক টাকা ঈদের মার্কেটের জন্য রেখে দিতে, বাকি অর্ধেক দিয়ে যা বাজার হয় তাই করব। আপনার ছেলে তো ঈদ বোনাস পাবেই, তা দিয়ে শপিং করবেন। যেই টাকাও বোনাস পাবে তা দিয়ে তোমার আমার মার্কেট করতেই তো চলে যাবে। আমার 3 জামাইকে না হয় নাই দিলাম, নাতি নাতনিদেরও বাদে দিলাম। তাদের মা বাবা আছে, কিনে দেবেই। কিন্তু আমার মেয়েদের, ওদেরকে তো ভালো দামি 3টে পোশাক দিতেই হবে। আমি উঠে দাঁড়িয়ে বললাম, আপনার মেয়েদেরও তো স্বামী আছে, তাদের স্বামী যে তাদের দেবে না, এটাই বা ভাবছেন কি করে? প্রত্যেক পুরুষের বিয়ের পর কর্তব্য নিজের স্ত্রীর ভরণ পোষণ দেওয়া। আপনি আপনার মেয়েদের দেবেন, আমার আপত্তি নেই, কিন্তু প্রতিবার দামেই যে দিতে হবে, এর কি মানে? আমি আপনি যেমন দামের নেই, তাদেরও তেমন দামেরই দেব। মধ্যবিত্ত পরিবারের মাঝামাঝি দামের পোশাক, এছাড়াও কোনো হাদিসও শুনিনি যে ঈদে দামি পোশাকই দিতে হয়। পোশাক তো পোশাকই, নতুন জামা হলে ঈদ পালন করা যায়। এখানে দামি কম দামি ম্যাটার করে না। তোমার এত জ্ঞান আমি শুনতে চাইনি। আমিও ঝাঁঝালো কণ্ঠে বললাম, ঠিক আছে, এবার ঈদে তাহলে সমানে সমান না হবে। ওরা যত দামের পোশাক নেবে আমাকেও তত দামেরই দিতে হবে। তিনি প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে আঙুল উঠিয়ে বললেন, রিমা, ভুলে যাও না তুমি এই বাড়ির বউ, এটা তোমার বাপের বাড়ি নয়। আমিও তেজি কণ্ঠে বললাম, আপনিও তো বউ, আপনারও এটা বাবার বাড়ি নয়। তোমার মতো অসভ্য বৌমা আমি দুনিয়াতে দেখিনি। উক্ত কথাটি বলে তিনি রাগে ফুঁসতে ফুঁসতে ঘরে চলে গেলেন। জানি না এতগুলো কথা বলা ঠিক হলো কিনা, কিন্তু বিশ্বাস করুন আমি চুপ থেকেও দেখেছি। চুপ থাকলে আরও পেয়ে বসে, অন্যায় মাত্রাতিরিক্ত হয়ে যায়। সুতরাং জবাব দেওয়াটাকে ঠিক মনে করি আমি। এমনিতেই তার দৃষ্টিতে সবচেয়ে বাজে মেয়ে বউ আমি, তাই বাজে হয়েই থাকি না। ভালো হওয়ার গুণ হারিয়ে ফেলেছি, এখন আর ভালো হতে ইচ্ছে করে না। আরিফ বাড়ি ফিরল বিকেল করে। আমি তার কাছে গিয়ে বললাম, আজ এত তাড়াতাড়ি এলে যে? অফিসের কাজ কম ছিল বুঝি? কোনো জবাব দিল না সে। বুঝলাম রাগ আছে এখনও। আমি আরিফের শার্টের একটি হাতা টেনে ধরে বললাম, কি গো, জবাব দিচ্ছ না কেন? আরিফ রাগী চোখে তাকালো। কিছুটা সরে গেলাম আমি। পরক্ষণে দৃষ্টি ঠান্ডা করে বলল, আমি বাড়ি আসলেও এখন তোমার সমস্যা হচ্ছে নাকি রিমা? একের পর এক প্রশ্ন করেই যাচ্ছ, পাগল করতে চাও আমায়। তার হঠাৎ এমন রাগের কারণ ঠিক বুঝলাম না আমি। কখনো তো এমন করে না। ঠিক আছে বাদ দাও, আমি তোমার জন্য বার্গার কিনে এনেছি,
ডাক্তার দেখিয়ে আসার সময়। খেয়ে দেখো কেমন লাগে। আরিফ শার্ট খুলতে খুলতে বলল, খাবো না, মুড নেই, তুমি খেয়ে নাও। বাথরুমে চলে গেল সে। আমায় উপেক্ষা করলো। আমি ঠায় বসে রইলাম। টেবিলে পড়ে রইল বহু ভালোবেসে কিনে আনা বার্গার খানা। বাথরুম থেকে বের হয়ে চুল চিরুনি করছিল আরিফ। আমি তার সামনে দাঁড়িয়ে বললাম, আচ্ছা আরিফ, আমি তোমায় বললাম ডাক্তার দেখিয়ে এসেছি, একবারও তো জিজ্ঞেস করলে না কেন গেছি, কিছু হয়েছে কি না? নিজের সন্তান নিয়ে কি তুমি একটু এক্সাইটেড না? কি বলতে চাও কি তুমি রিমা? এক্সাইটেডের দরুন কি আমি এখন পাড়ায় পাড়ায় নেচে বেড়াবো? আর বাচ্চা অবশ্যই ভালোই আছে, ডাক্তারও দেখিয়ে এসেছো। খারাপ থাকলে তো এতক্ষণে আমার মায়ের সঙ্গে ঝগড়া শুরু করে দিতে, দোষ ধরতে, তর্ক করতে। এখন এসব করা তো তোমার স্বভাব হয়ে গেছে। আমি অশ্রুসিক্ত নয়নে আরিফের দিকে তাকিয়ে শুধু বললাম, আমি তোমার মায়ের সাথে খামাখা ঝগড়া করি, এটা তুমি বললে? তা নয় তো কি। যখন আসি তখনই তো তোমাদের ঝামেলা দেখি। আমি আর জবাব দিলাম না, বেরিয়ে এলাম ঘর থেকে। কান্নারা গলায় দলা পেকে আছে। অনেক সময় খুব প্রতিবাদী মানুষের বুলিও আটকায়, যেমনটা আমার আটকালো আজ। ছাদের এক কোণে দাঁড়িয়ে আছে রিমা। মাগরিবের আজান দেবে দেবে ভাব। চারপাশ গোধূলিতে ছেয়ে গেছে। আকাশ পানে তাকিয়ে চোখে নোনা জল বিসর্জন দিচ্ছে রিমা। কাকে ভালোবেসে এত বছর পার করলো সে? এই কি সেই মানুষটা? এত পরিবর্তন অচেনা লাগে ভীষণ। রিমার প্রেগনেন্সির পর থেকে আরিফের এমন পরিবর্তন শুরু হয়েছে, তবে ইদানিং তা মাত্রাতিরিক্ত হয়ে যাচ্ছে। নিচ থেকে ডাক আসে মার। চোখের জল মুছে কাপড় উঠিয়ে নিচে আসে সে। মা সোফায় বসে টিভি দেখছে। আমাকে উদ্দেশ্য করে বলে, রাতের রান্না তুলে দাও, চাল মেপে নেবে ভালো মতো। খাওয়ার পর ভাত যেন না নষ্ট হয়। সকাল পর্যন্ত এই চালের ভাত থাকে না, পচে যায়, গন্ধ বেরোয়। ডাল রান্না করো, ডিম ভুনা করো। ঠিক আছে মা। আমি রান্নাঘরে ঢুকি। চুলগুলো হাত খোপা করে ডালের পানি উঠিয়ে দেই আগে। ঝুড়ি বের করে দেখি একটাও কাঁচামরিচ নেই। রান্নাঘর থেকে মাথা বের করে মাকে উদ্দেশ্য করে বলি, মরিচ নেই মা, ডাল রান্না করব কি করে? তিনি বিরক্তিকর মুখ নিয়ে বললেন, তাহলে ডাল রেখে ডিম ভুনা করো, আর আলু ভাতে দাও দুটো। এখন মরিচ আনতে পারবো না। এই সংসারের মুখ আর আমার দেখতে ইচ্ছে করে না। সারা দিন শুধু অভাব, হবেই না বা কি করে? রোজগারের মানুষ আমার ছেলে একা, তার ঘাড়ে 2-3 জন বসে খাচ্ছে। সঙ্গে তুমি তো আছোই গেলার জন্যে। পাশের বাড়ির পরিবেশ কত ভালো, বউটা চাকরি করে, মাস শেষে পাক্কা 25,000 টাকা বাড়ি নিয়ে আসে। যেমনি রূপে গুণে তেমনি শিক্ষিত, বাপের অঢেল সম্পদ। মেয়েকে কদিন পর পরই ভ্যান বোঝাই ধান সবজি মাছ দিয়ে যায়। এ যেন সোনায় সোহাগা। আর আমার কপাল দেখো, না আছে চাকরি, না আছে তেমন পড়াশোনা। অচল মেয়ে মানুষকে নিয়ে পড়েছি এক বিপদে। তবে নানা আইটেম খাওয়ার বেলায় 16 আনা। তাই নাকি মা? শুধু আমি একা খাই নাকি? আপনারা খান না? না খেয়ে থাকেন? আমার স্বামীর টাকায় খাওয়া আমার হক। আমার বাবার বাড়ির কিছু আশা করা আপনাকে দিয়ে সাজে না। কখনো ফোন দিয়ে দুটো ভালো মন্দ কথা বলেছেন তাদের সঙ্গে? আর যদি বলেন চাকরি বাকরির কথা, এত যেহেতু আপনার প্রত্যাশা ছেলের জন্য, তাহলে একজন চাকরিওয়ালা মেয়েই আনতেন। আমি তো আর যেচে আসিনি আপনার বাড়ি। দেখতে গিয়ে ঠিকই তো বলেছিলেন, চাকরিওয়ালা মেয়েরা সংসারী হয় না, উড়ে বেড়ায় এদের মন। পড়াশোনাও বন্ধ করলেন বিয়ের পর, অথচ বলেছিলেন পড়াবেন শেষ পর্যন্ত। আজ যদি পড়াশোনাটা ঠিক মতো করতে দিতেন, তাহলে আমিও হয়তো নিজের পায়ে দাঁড়াতে পারতাম। আপনাদের লাথি জাটা খেয়ে পড়ে থাকতে হতো না, আমারও একটা পরিচয় হতো। আর অচল বলছেন কাকে আপনি? এই যে 3 বেলা আপনাদের রান্না করে খাওয়াই, খেদমত করি, আপনার ছেলের কাজগুলো করে দিই, এগুলো কি কাজের মধ্যে পড়ে না? বেতন ভুক্ত হলে ওই পাশের বাড়ির ভাবির থেকেও বেশি টাকা মাস শেষে আমি পেতাম। তিনি ঝাঁঝালো কণ্ঠে বললেন, হ্যাঁ, আমার খেয়ে নে আমার থেকে টাকা নেবে উনি। সংসারের প্রতি মায়া থাকলেই রোজগার করা যায় নিজের বুদ্ধিতে।
পাশের বাড়ির ছাত্রাবাসে দুবেলা রান্না করে দিলেও তো মাস শেষে 4,000 টাকা ঘরে আসে। কিন্তু তা কেন করবে তুমি? ঘরে বসে খাবে আর আমার সঙ্গে মুখ চালাবে। ভাগ্যিস কম পড়াশোনা জানা, তাতেই যা চোপা। বেশি জানলে আমাদের চামড়া ছাড়িয়ে নুন দিতে। হ্যাঁ মা, সত্যিই তাই করতাম। নুন ঝাল দিয়ে কষাতাম। আমার দিকে রাগে দৃষ্টি নিক্ষেপ করে মা। সেদিকে পাত্তা না দিয়ে নিজের কাজে মনোযোগী হলাম। রাতের খাবার শেষ হলো 9টায়। আমি ঘরে গিয়ে এক কোণে শুলাম বিছানায়। আরিফ এসে শুলো ঠিকই আমার পাশে, তবে কথা বলল না। আমি আরিফের পাশ ফিরতেই দেখলাম ফোন দেখছে আর মুস্কি মুস্কি হাসছে, কানে ইয়ারফোন। ভাবলাম ফানি ভিডিও টিডিও দেখছে হয়তো। আমি তার দিকে এগোতেই ফোন ওপাশে কাত করলো আরিফ। আমি কিঞ্চিত হেসে বললাম, কি দেখছো? আমাকেও একটু দেখাও। আরিফ চোখ দুটো বড় বড় করে বলল, তুমি কি আমায় সন্দেহ করো রিমা? আমার মুখে আধার নামে। সন্দেহ কেন করবো আরিফ? তাহলে এমন গরুর মতো চোখ করে চুরি করে ফোন দেখতে এসেছো কেন? এবার আমার আর সহ্য হলো না ওর কথা। মুখে কঠোর ভাব নিয়ে বললাম, সন্দেহের কিছু করছো নাকি? এত ভয় পাচ্ছ যে? চোরের মনই কিন্তু সবসময় পুলিশ পুলিশ করে, ধরা পড়ার ভয় থাকে। আর তোমার ফোন চুরি করে দেখার মতো দুর্ভিক্ষ এখনো আমার আসেনি। আমি ওই পাশ ফিরে শুয়ে পড়লাম। আরিফ রাগে ফুঁসতে ফুঁসতে প্রচণ্ড শব্দ করে বিছানা থেকে উঠে গেল। আমি কিচ্ছু বললাম না, বলার ইচ্ছে নেই। নিজের মতো সৃষ্টিকর্তার নাম নিতে নিতে ঘুমিয়ে গেলাম। মাঝরাতে ঘুম ভেঙে পাশে হাত দিয়ে আরিফকে যখন পেলাম না, তখন বুকের মাঝে এক অদ্ভুত কষ্ট কাজ করলো। তীব্র ব্যথা অনুভব করলাম বক্ষস্থলে। একমাত্র বিবাহিত মেয়েরাই হয়তো এই দুঃখ বুঝতে পারবে। বাকি রাতটা আর ঘুম আসলো না আমার। বিছানায় এপাশ ওপাশ করে কাটিয়ে দিলাম। ভোর ভোর উঠলাম আজও, তবে মাথাটা বেশ ঝিম ধরে আছে। শুয়ে একটু ঘুমোতে পারলে হয়তো ভালো লাগতো। রান্নাঘরে নাস্তা বানালাম আরিফের জন্যে। চোখ বারবার ঘুমে বন্ধ হয়ে আসছে। কষ্ট করেই করলাম সবটা। টেবিলে রেখে এক গ্লাস পানি খেলাম। আরিফ ফোন দেখতে দেখতে নিচে এলো। মুখে বেশ হাসি তার। মাকে দেখলাম ফ্রেশ হয়ে এসে টেবিলে বসছেন। হঠাৎ কলিং বেল বাজার আওয়াজ পেলাম। আমি উৎসুক দৃষ্টিতে দরজার দিকে তাকালাম। এত সকালে কে এলো? আমি দরজা খুলে দিতেই দেখলাম জিন্স আর কামিজ পরিহিত একটি মেয়ে দাঁড়িয়ে আছে হাসি মুখে, গলায় কোনো মতে ওড়না ঝোলানো। তুমি নিশ্চয়ই রিমা, আরিফের ওয়াইফ। আমি জি সূচক উত্তর দিতেই মেয়েটি ছুট লাগালো বাড়ির ভেতরে। মাকে জড়িয়ে ধরলেন। মা আহ্লাদে আটখানা হয়ে বললেন, ঈশিতা আমার সোনা, কত সুন্দরী হয়ে গেছিস তুই। গাল দুটো কি চকচক করছে। তার মানে ওই সে ঈশিতা। মেয়েটির হাব ভাব কেমন যেন। মুসলিম ঘরের মেয়ে হয়েও কেমন পোশাক আশাক। যদিও প্রথম দেখায় কারো সম্পর্কে এত কিছু ভাবা ঠিক নয়। মা ঈশিতাকে ছেড়ে দিয়ে বললেন, এত সকালে এসেছিস? খেয়ে এসেছিস কি? ঈশিতা ন্যাকামো স্বরে বলল, খাইনি আন্টি, তোমার হাতে খাবো আমি। মা ঈশিতাকে টেবিলে বসালেন আরিফের পাশে। আমায় খাবার দিতে বলল। আরিফ ঈশিতার দিকে তাকিয়ে মুচকি হাসছে, সঙ্গে ইশারাতেও কথা বলছে। দেখে মনে হচ্ছে প্রতিদিনই দেখা হয় এদের। আমি খাবার বেড়ে দিলাম। ঈশিতা তার গলার সঙ্গে ঝোলানো ফিলফিলে পাতলা ওড়নাখানা খুলে চেয়ারে রাখলো। এবারের বিষয়টি অভদ্রতা মনে হলো আমার। যতই তারা পরিচিত হোক, এইভাবে অন্যের বাড়ি এসে একজন পরপুরুষের সঙ্গে বসে খাচ্ছে, ওড়না রাখাটা অনুচিত। অন্তত গায়ে তো ছিল সেটি। কিন্তু কি আর বলবো, শহরের মেয়ে, চাকরি করে, ভালো মাইনে পায়, মডার্ন হবে স্বাভাবিক। তবে পোশাকে শালীনতা রাখা উচিত অবশ্যই। আরিফকে দেখলাম হেসে হেসে কথা বলছে আর খাচ্ছে, হাতে যেন তার অফুরন্ত সময়। আমি ঘড়ির দিকে তাকালাম। আরিফের অফিস টাইম হয়ে গেছে প্রায়। আমি আরিফের পাশে দাঁড়িয়ে আস্তে করে বললাম, তোমার অফিসের সময় হয়ে যাচ্ছে, যাবে কখন? আরিফ ঈশিতার দিকে তাকিয়ে বলল, আজ যাব না, অফিস ছুটি নিয়েছি। ছুটি নিলে কেন? আর যাবেই না যেহেতু আমায় কালই জানাতে পারতে। এত সকালে না উঠে আরেকটু বেলা করে উঠতাম। শরীরটা ভালো যাচ্ছে না ইদানিং।
মা অমনি বলল, বাড়িতে মেহমান এসেছে আর তুমি বেলা অবধি ঘুমাবে? নাস্তা বানিয়ে মনে হয় রাজকার্য উদ্ধার করেছ। রান্নাঘরে যাও, চা বানিয়ে আনো। আমার ঈশিতা চা পছন্দ করে। আমি ধীরে ধীরে হেঁটে রান্নাঘরে গেলাম। মাথায় অনেক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কখনো তো অফিস বিনা কারণে কামাই করে না আরিফ, আজ করলো যে? এই ঈশিতার জন্যই কি আজ বাড়িতে থাকছে আরিফ? দুজনকে দেখে মনে হচ্ছে বেশ ভাব। আমি তাকালাম আরিফের দিকে। নিজের প্লেট থেকে খাবার তুলে ঈশিতার প্লেটে দিচ্ছে আরিফ। মা এসব দেখে হেসেই কুটি কুটি। আরিফ ঈশিতার নাটক চলল বেলা 9টা পর্যন্ত। হাসি তামাশায় ঢলে পড়েছে তারা। মা দর্শক হয়ে উপভোগ করছে। আমি চুপচাপ দেখে গেলাম শুধু। মেয়েটা প্রথমবার এসেছে, তাই কিছু বললাম না। বললে নিন্দা আমারই হবে, সঙ্গে শাশুড়ি মার ঝামেলাও পোহাতে হবে। আমি চাই না বাইরের মানুষের সামনে সিন ক্রিয়েট হোক, এসবের মুড নেই। আপাতত রান্না শেষ করে একটু ঘুমোতে পারলেই হলো। আমি রান্নাঘরে গেলাম। এদের রং ঢং দেখার সময় বা ইচ্ছা কোনোটাই নেই। আজ আরিফের 2জন বোন আসবে, বড়জন আসবে না। সেই অনুযায়ী রান্না করছিলাম আমি। আরিফ তখনও বসে ঈশিতার সঙ্গে গল্প করছে। আমি ডাকলাম আরিফকে। প্রচণ্ড বিরক্তি নিয়ে রান্নাঘরে এলো সে। আমি মশলা নাড়তে নাড়তে বললাম, ওপর থেকে লবণের কৌটাটা পেরে দাও একটু, আমি নাগাল পাচ্ছি না। আরিফ কৌটাখানা পেরে ঠাস করে শব্দ করে রেখে বলল, এই সামান্য ব্যাপারে বিরক্ত কেন করছো আমায়? পা দুটো উঁচু করলেই তো নাগাল পেতে। আমি ব্রুকুসকে বললাম, আমি প্রেগনেন্ট আরিফ। পা উঁচু করে লবণ পাড়া সম্ভব নয় আমার দ্বারা। আর কি এমন গুরুত্বপূর্ণ কাজ করছিলে তুমি যে ডাকা যাবে না? যাই করি না কেন বারবার ডাকবে না। হনহনিয়ে চলে গেল সে। আমি তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ত্যাগ করলাম। দুপুরে চলে এলো ননদেরা। আমি তাদের দিকে এগিয়ে যেতে আমায় দেখে মুখ বাঁকিয়ে চলে গেল তারা। আমিও আর আগ বাড়িয়ে গেলাম না কাছে। নিজের ঘরে এসে গোসল করলাম। আয়নার সামনে বসে চুল চিরুনি করছিলাম। বছর 6 আমার ননদের ছেলে সায়ান এলো ঘরে। এসেই ঘরের চারপাশে তাকিয়ে দেখতে লাগলো। আমি বাচ্চাটাকে কাছে ডেকে বললাম, কিছু বলবে সায়ান? সায়ান কিছুক্ষণ আমার মুখের দিকে আর পেটের দিকে তাকিয়ে থেকে বলল, তোমার কয়টা বাবু হবে মামিমণি? আমি দুষ্টুমির ছলে বললাম, 3টে। সায়ান এবার আমার থেকে দূরে সরে গিয়ে উচ্চস্বরে বলল, তাহলে 3টাকে একদিনে মেরে ফেলবো আমি। ধক করে উঠল আমার বুক। বলছি কি সায়ান, এত ছোট একটা বাচ্চার মুখে এসব কি কথা? সায়ানের হাত ধরে কাছে টেনে নিলাম। কপালে চুমু খেয়ে বললাম, এসব কেন বলছো বাবা? এগুলো বলতে নেই। নানিমণি আর মাম্মা বলেছে তোমার বাবু হলে নাকি মামা আর আমায় ভালোবাসবে না, গিফটও দেবে না। তাই আমি তোমার বাবুদের মেরে ফেলবো। কেমন মানুষেরা? ছোট একটা বাচ্চার মাথায় এসব কি ঢুকিয়েছে? কেমন বিকৃত মস্তিষ্ক এদের। একথা বলতে হয় না সোনা। তুমি না গুড বয়, ভালো বাচ্চারা কখনো এসব বলে না। আর আমার যে বাবু আসবে সে তো তোমার ভাই বা বোন হবে। তোমায় ভাইয়া ভাইয়া বলে ডাকবে, তোমার সঙ্গে খেলবে, তুমি তাকে খাইয়ে দেবে, ঘুম পাড়িয়ে দেবে। সায়ান এবার খুশিতে হাততালি দিয়ে বলল, তাহলে তো অনেক মজা হবে মামিমণি। তুমি তাড়াতাড়ি বাবুকে নিয়ে এসো, আমি বাবুকে নিয়ে ঘুরতে যাব। মনের আনন্দে ঘর থেকে বেরিয়ে গেল সায়ান। কিন্তু আমার মাথায় জ্বলছে আগুন। এর একটা বিহিত করতেই হবে। আরিফও বাড়িতেই আছে, সামনাসামনি কথা হয়ে যাক। ঘর থেকে বেরিয়ে নিচে এলাম। মা সহ সবাই খেতে বসেছে। ঈশিতা এখনো আসেনি। আরিফের পাশের চেয়ার ফাঁকা। আমি কিছু বলতে যাব এমন সময় আধ ভেজা গেঞ্জি আর প্লাজো পরে বাইরে এলো ঈশিতা। চুল দিয়ে টপ টপ পানি পড়ছে। চুলের পানিতেই গেঞ্জি ভিজে গেছে। নিচে কি পড়েছে তাও দেখা যাচ্ছে। গায়ে কোনো ওড়না নেই। এ কেমন বেহায়া মেয়ে। আরিফ আমার শ্বশুর 2জন পুরুষের সামনে কি করে আসছে এই মেয়ে? মেয়ে হয়ে লজ্জাতে মাথা নত করলাম। আমার ছোট ননদও সমবয়সী। ওর হয়তো বিবেকে বাঁধলো কিছুটা। এগিয়ে যে ঈশিতাকে বলল, গায়ে ওড়না নিয়ে আয় ঈশিতা, বাজে দেখাচ্ছে। মেয়েটা শুনল না। আরিফের পাশের চেয়ারে বসলো।
আমি একটি গামছা নিয়ে এসে মেয়েটির মাথায় শক্ত করে পেঁচিয়ে দিলাম। গাড়ে হয়তো লাগলো কিছুটা। আহ বলে শব্দ করলো। ঠান্ডা লেগে যাবে তোমার ঈশিতা, মাথাটা ভালো করে মুছে নাও। আত্মীয় বাড়ি এসে আবার ঠান্ডা লাগলে লোকে বলবে আমরা তোমার খেয়াল রাখিনি। ঈশিতা বড় বড় চোখ করে তাকালো। আমি ব্রু উঁচিয়ে তাকালাম ওর দিকে। মেয়েটা নত হলো। এর ছুকছুকানি ভালো ঠেকছে না আমার। এসেছে থেকে আরিফের সঙ্গে ঢলাঢলি করছে। আরিফও সায় দিচ্ছে যত দ্রুত সম্ভব এই মেয়েকে বিদায় করতে হবে, না হলে আমার সংসারে ভাঙন ধরতে পারে। এমনিতে এই বাড়ির কেউ আমায় তেমন পছন্দ করে না, তার মাঝে আবার এই ঈশিতা। প্রেগনেন্সি অবস্থাতে এত চিন্তা আর নিতে পারছি না। অনেক আগে শুনেছিলাম মেয়েটির চারিত্রিক সমস্যা আছে। আগে দুবার বিয়েও হয়েছিল। প্রথম স্বামী ওর এমন বেহায়াপনা দেখে খারাপ নারীর উপাধি দিয়ে তাড়িয়েছে। দ্বিতীয় জনকেও নিজেও ছেড়েছে। সেই ছেলে নাকি ছিল কালো, বোকা স্বভাবের। ঈশিতার মা জোর করে বিয়ে দিয়েছিল ওই ছেলের সঙ্গে। 3 মাসের মাথায় ডিভোর্স হয়ে চাকরি নিয়েছিল শুনেছিলাম। এসব কথা আমার ছোট ননদের মুখে শোনা। সত্য কিনা জানি না, তবে এখনকার হাবভাব দেখে সত্যই মনে হচ্ছে। ঈশিতার সঙ্গে এই আমার প্রথম দেখা। প্রথম দেখাতে অসভ্য লেগেছে, পুরো অন্যথায় হারিয়ে ফেলবেন। একটি চেয়ার টেনে আমিও বসলাম। ভাত নিয়ে খেতে শুরু করলাম। ঈশিতার পাতে বারবার খাবার তুলে দিচ্ছে মা আর আরিফ। ওকে একটু শান্তিতে খেতে দিন মা, এত খাবার দিচ্ছেন যেন 10 দিনের অভুক্ত। ঈশিতা আমার দিকে তাকালো, সঙ্গে মা আর ননদেরও। আরিফ রাগী কণ্ঠে ফিসফিসিয়ে বলল, এসব কি বলছো রিমা? অতিথির খাওয়া নিয়ে এসব বলা কোন ধরনের অভদ্রতা? ঈশিতা হাত ঝাঁকি দিয়ে প্লেটে পানি ঢেলে চলে গেল। মা আমার দিকে একবার কড়া দৃষ্টিতে তাকালো। আমি পাত্তা দিলাম না, খেতে লাগলাম আপন মনে। ননদেরা খেয়েই টেবিল ছাড়লো। মা খাবার হাতে নিয়ে ঈশিতার ঘরে গেল। সবাই চলে যেতে আরিফ আমার দিকে তেড়ে এসে বলল, এটা কি করলে রিমা? এত বেয়াদব কেন তুমি? আমি কই বেয়াদবি করলাম? সত্য যেটা সেটাই বলেছি। সব খাবার ওই মেয়ের পাতেই তুলে দিচ্ছ তোমরা, বাকি সবাই খাবে কি? ও খেতে পারবে না বলছে, তাও তুলে দিচ্ছ। খাবার নষ্ট হবে জেনেও দিয়ে যাচ্ছ। যদি বেয়াদবের কথাই বলো, তাহলে তো চরম বেয়াদব তুমি আর ঈশিতা। আমি যতদূর জানি ঈশিতা তোমার বয়সে ছোট, তাহলে নাম ধরে ডাকছে কেন? তুমিও সুন্দর উত্তর নিচ্ছ। বড় ভাই তুল্য ছেলেকে নাম ধরে ডাকাটা বেয়াদবি, আর সেটাতে প্রতিবাদ না করা অন্যায়কারী। সুতরাং আমায় বলতে এসো না। আরিফ ক্ষিপ্ত স্বরে বলে, কে কাকে কি বলে ডাকবে এখন সেটাও কি তুমি ঠিক করে দেবে? আমি কিছু বললাম না। আরিফ চলে গেল চেয়ারে আঘাত করে। মাথার আগে গজগজ করছে আমার, কিন্তু মুখে শান্ত ভাব। ও চলে যেতেই পরপর 2 গ্লাস পানি খেলাম। বিকেল হয়ে আসতেই ননদেরা চলে গেল। থাকলো শুধু ঈশিতা। ভাবলাম কাল যাবে হয়তো, এত বছর পর যেহেতু এসেছে। ঈশিতাকে অতিথি হিসেবে ট্রিট করতাম। মেহমান সৃষ্টিকর্তার নেয়ামত, কিন্তু মেহমানদের মেহমানের সম্মান বজায় রাখা উচিত। এমন বেহায়া মেহমানকে আদর যত্ন করা রুচি নেই। সন্ধ্যায় আমি নিচে এলাম হালকা কিছু খাবার বানাতে। এসেই দেখি ঈশিতা ব্যস্ত হাতে কিচেনে কাজ করছে। পাশেই দাঁড়িয়ে আছে আরিফ, হেল্প করছে ঈশিতাকে। আমার দেখা মতে আজ পর্যন্ত খুব বেশি প্রয়োজন ছাড়া রান্নাঘরে আসেনি আরিফ। হেল্প করা তো দূরেই থাক, আমার শত অসুস্থতাতেও একটি বার আসেনি সাহায্য করতে। আজ কিনা সামান্য নাস্তা বানাতে সাহায্য করছি ঈশিতাকে। কিচেনে ঢুকলাম আমি। নুডলস রান্না করছে ঈশিতা। আমি দুজনের পেছনে দাঁড়িয়ে বললাম, ঈশিতা নাস্তা বানাচ্ছ? আরিফ দেখছি অনেক হেল্প করছে তোমায়। এমন একটা হেল্পিং হ্যান্ড থাকলে রান্না করাটা সহজই হবে। আরিফ চোখ মুখ শক্ত করে বলল, সমস্যা কি তোমার? সব সময় পিছে পিছে ঘুরছো কেন আমার? আমি কোথায় তোমার পেছন ঘুরলাম? এটা কি তোমার কাজের জায়গা? তুমি তো এখানে ঈশিতার পিছে পিছে ছোঁছো করছো। মেবি অনেক খিদে পেয়েছে তোমার। উক্ত কথাটি বলে আমি কিঞ্চিত হাসলাম। রাগে অপমানে রান্নাঘর থেকে বেরিয়ে গেল আরিফ। আমিও আসলাম পিছে পিছে। সোফায় বসলাম দুজনেই।
মা আমায় দেখা মাত্র শুরু করে দিল, ঈশিতার মতো মেয়ে হয় না। আজ বাজারে গিয়ে নিজের টাকায় কতগুলো নুডলস, পাস্তা, ফল কিনে এনেছে, আবার রান্না করেও খাওয়াচ্ছে। এমন মেয়ে লাখে একটা। আমার আরিফের জন্য যদি এমন একটা পেতাম। ওনার উস্কানিমূলক কথা শুনে দেখলাম ঈশিতা লজ্জা মিশ্রিত হাসছে। আরিফ মাথা নিচু করে আছে, তারও মুখে হাসি হাসি ভাব। আমি কড়া স্বরে বললাম, ঠিক আছে, বউ করে নিন মা। কাবিনে ৫ লাখ, মামলা করলে ২-৩ লাখ তো পাবই। সঙ্গে ৭ বছর পর্যন্ত বাচ্চার দায়িত্ব পেলে যাবতীয় খরচ সহ সব মিলিয়ে ১০-১২ লাখ তো পাবই। আপনারা টাকাগুলো ম্যানেজ করুন। কাল কোর্টে গিয়ে এই ব্যাপারে কথা বলে আসবো আমি। একটু দেরি হবে অবশ্য, পেটে সন্তান থাকাকালীন এসব হয় না, কিন্তু কেস কাহিনী ঠিকই হবে। মা বিস্ফোরণ চোখে তাকালো আমার দিকে। আরিফ আমার পাশ ঘেঁষে বসে বলল, এগুলো বলতে নেই রিমা, মায়ের বয়স হয়েছে, ভুলভাল বকে, এটা কি কখনো সম্ভব? ঈশিতা হলো আমার বোনের মতো। বন্ধুরা, এই পর্বের সমাপ্তি এখানেই। গল্পটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দিবেন এবং গল্প সম্পর্কে কোনো মতামত জানানোর থাকলে কমেন্ট করতে পারেন। গল্পের বাকি অংশ শোনার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।